ওকে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির যে তৃতীয় লেকচার, সেই তৃতীয় লেকচারের আজকে লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির তৃতীয় লাইভ ক্লাসে রাত 9টায় উপস্থিত হয়ে গেলাম। আমরা এর আগের যে লাইভ ক্লাসগুলো ছিল সেই লাইভ ক্লাসগুলোতে সংখ্যা পদ্ধতির রূপান্তরের যে শর্টকাটগুলো ছিল, কিভাবে আমরা সহজেই সংখ্যা পদ্ধতির রূপান্তরের যে বিস্তৃত বিষয় আছে যেগুলো নিয়ে তোমাদের অনেক কনফিউশন হয়, কোন সংখ্যা পদ্ধতিগুলো আমরা কিভাবে রূপান্তর করব, কিভাবে আমরা সহজেই নিয়মগুলো মনে রাখবো, তো সেই সকল বিষয় কিন্তু আমরা খুব সহজেই মাত্র কয়েকটা নিয়ম মনে রাখার মাধ্যমেই সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো একদম পূর্ণাঙ্গভাবে আমরা শিখে নিয়েছিলাম। তো আজকের ক্লাসের তোমাদের বিষয় দেওয়া ছিল হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর পরে যে টপিকটা আছে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ গুণ ভাগ। তো সেই সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো তোমরা দ্রুতই একটু আমাদের লাইভ ক্লাসটা জয়েন হয়ে নাও। আর যারা ইতিমধ্যে জয়েন হয়ে নিছো তারা আমাকে একটু বলো যে আমাদের আজকের লাইভ ক্লাসের অডিও এবং ভিডিও ওকে আছে কিনা, তোমরা আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা এবং ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা, এই বিষয়টা আমাকে একটু কনফার্ম করবা। আর যারা ইতিমধ্যে লাইভে জয়েন হয়ে গেছে তোমরা লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও। অবশ্যই তোমাদেরকে ক্লাসে উপস্থিত থাকার জন্য লাইভ ক্লাসটাকে শেয়ার করতে হবে। উইথাউট শেয়ার ক্লাসে উপস্থিত থাকা যাবে না, তোমাকে লাইভ ক্লাসটা অবশ্যই শেয়ার করতে হবে। তো যারা এখনও লাইভ ক্লাসটা শেয়ার করোনি তারা একটু লাইভ ক্লাসটা শেয়ার করে আমাকে একটু জানাও যে কারা কারা লাইভ ক্লাসটা শেয়ার করলো। অনেকে সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। লাইভ ক্লাসটা অবশ্যই শেয়ার করতে হবে। আচ্ছা, সব ঠিক আছে, ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, ক্লিয়ার দেখা গেলে আমরা শুরু করব। তবে ক্লাসটা শুরুর আগে অবশ্যই তোমরা একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দাও আর শেয়ার করে আমাকে জানাও যে কে কে শেয়ার করলা তোমরা। উইথাউট শেয়ার ক্লাসে উপস্থিত থাকা যাবে না। ক্লাস করতে হলে, ক্লাসে উপস্থিত থাকতে হলে তোমার শুধু একটাই কাজ, সেটা হচ্ছে আমাদের লাইভ ক্লাসগুলোতে রেসপন্স করতে হবে এবং প্রতিনিয়ত যে লাইভ ক্লাসগুলো হচ্ছে সেই লাইভ ক্লাসগুলো তোমাদের টাইমলাইনে শেয়ার করতে হবে। তোমরা যে গ্রুপগুলোর সাথে অ্যাড আছো সেই গ্রুপগুলোতে অবশ্যই শেয়ার করতে হবে। তো দ্রুতই লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও, শেয়ার করে দিয়ে আমাকে রেসপন্স করো। তোমাদের শেয়ার শেষ হয়ে গেলেই আমরা ক্লাসটা শুরু করে দেবো। আচ্ছা, এর আগে যে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তরে বিভিন্ন শর্টকাট নিয়ে আলোচনা করছিলাম, সেখানে তোমাদের কারো কোনো সমস্যা বা কোনো কিছু জানার থাকলে সেটা বলতে পারো। সংখ্যা পদ্ধতি রূপান্তরের অংশ থেকে কিন্তু তোমাদের একটা এমসিকিউ অবশ্যই থাকবে। অর্থাৎ আমরা গত যে ক্লাসটা করছি সেই গত ক্লাসটা যদি তোমরা ভালোভাবে শিখে থাকো এবং প্র্যাকটিস করো তাহলে কিন্তু ওই ক্লাসটা থেকে তোমরা অবশ্যই একটা এমসিকিউ যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে জায়গাগুলোতে আইসিটি বিষয়টা অন্তর্ভুক্ত আছে সেখানে কিন্তু অবশ্যই তোমরা একটা এমসিকিউ অন্ততপক্ষে অবশ্যই কমন পাবা। একটু দ্রুত তোমরা লাইভটা শেয়ার করে দাও, আমরা তাড়াতাড়ি ক্লাসটা শুরু করবো। যেহেতু আমাদের আজকের আলোচনায় বেশ কয়েকটা টপিক আছে, সংখ্যা পদ্ধতির যোগ দেখবো, আমরা বিয়োগ দেখবো, গুণ দেখবো, ভাগ দেখবো। আবার এই অংশগুলো থেকে কিভাবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোশ্চেন বিগত সালগুলোতে আসতেছে, আবার সামনে আসতে পারে, এই বিষয়গুলো নিয়েও আমরা প্র্যাকটিস করব। তো তোমরা দ্রুতই একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করব। যারা এখনই লাইভ ক্লাসটা শেয়ার করোনি তারা অবশ্যই শেয়ার করে দাও। অনেকে সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো দ্রুতই তোমরা লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, তাহলে আমরা আজকের বিষয়গুলো শুরু করব। তবে আজকের আলোচনা যাওয়ার আগে আমি গতদিন যে বিষয়গুলো তোমাদেরকে শিখাইছিলাম সেটা থেকে তোমাদেরকে একটু জানে নেওয়ার চেষ্টা করি যে বিষয়গুলো তোমাদের কাছে স্পষ্টভাবে তোমরা মনে রাখতে পারছো কিনা। তো আমাকে একটু এই সংখ্যা পদ্ধতির যে রূপান্তরিত মান, সেই রূপান্তরিত মানটা কত হবে আমাকে একটু দ্রুত তোমরা কমেন্টে জানাও। 35.75 এই সংখ্যা পদ্ধতির রূপান্তরিত যে ভ্যালু, সে ভ্যালুটা কত হবে সেটা আমাকে একটু দ্রুত জানাও। 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ডের মধ্যেই তোমাকে এই অ্যান্সারটা করে নিতে হবে। যারা এখনও লাইভ ক্লাসটা শেয়ার করেনি আমি আবারও বলতেছি, লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। আমরা এখনই আজকের টপিক যেগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করব। তার আগে আমরা গতদিন যে বিষয়গুলো আলোচনা করছিলাম সেগুলোর দুই একটা কোশ্চেন তোমাদের কাছ থেকে একটু রিভিউ করে নেই। আর যারা নতুন জয়েন করছো তারা বিষয়টা খেয়াল করো।
যদি কেউ কোনোদিন কোনো ধরনের লাইভ ক্লাস মিস করে থাকো তাহলে সেটা কিন্তু পেজ এবং গ্রুপ উভয় জায়গায় তোমরা যদি ভিডিও সেকশনে যাও তাহলে সেখানে কিন্তু পেয়ে যাবা। প্রতিবারই ক্লাসগুলো কিন্তু পেজ এবং গ্রুপে বারবার শেয়ার দেওয়া হয়, তোমরা সেখান থেকে দেখবা। আচ্ছা, বিধান বলছে এত দ্রুত পারবো না। এত দ্রুতই পারতে হবে স্যার, কারণ আপনাকে বিশ্ববিদ্যালয়ে 100টা প্রশ্নের অ্যান্সার করতে হবে মাত্র 60 মিনিটে। তো 100টা প্রশ্ন যদি আমি 60 মিনিট ধরি তাহলে কিন্তু সেখানে 30 থেকে 40 সেকেন্ডের বেশি মনে হয় না তোমাকে সময় তুমি পাবা আর কি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা অলরেডি তুমি না পারলে অনেকেই পারছে, তুমিও চেষ্টা করো, পারবা অবশ্যই। তৌফিকা ইয়াসমিন বলছো 10011, নাবিয়া সিফাত একই অ্যান্সার দিছো, আব্দুল আলিমও একই অ্যান্সার দিছো, সাথী একই অ্যান্সার দিছো। আচ্ছা, লেখা দেখা যায় না, লেখা এখানে কি দেয়া আছে 35.75 এটা। নওরিন জাহান সরে আসলাম, আপনি এখন অ্যান্সার করেন। সুমাইয়া অ্যান্সার দিছো 100 বলছো। ইমন ইসলাম 100 বলছেন। 100 হবে নাকি 000 হবে? ইমন ইসলাম 100 নাকি 000? আচ্ছা 000। জান্নাতুল ফেরদৌস আরজু বলছো 10011। আচ্ছা, তো আমরা অনেক অ্যান্সার। হাসিফ আহমেদ বলছো কোশ্চেনে কি রাফ করা যাবে? হ্যাঁ, কোশ্চেনেই তোমাদেরকে যত ধরনের ক্যালকুলেশন আছে সেটা তোমাদের যে বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন দেওয়া হবে সেই কোশ্চেনের যে ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গাগুলোতে তুমি রাফ করো, যা লেখো সেখানেই লিখতে হবে। আলাদা তোমাকে কোনো পেপার সার্ভ করা হবে না এবং তোমাকে সেটা নিয়েও যাওয়া হবে না সাথে। যা কিছু রাফ করা প্রয়োজন সব তোমার কোশ্চেনের যে ফাঁকা জায়গা সেই ফাঁকা জায়গায় করতে হবে। তো আমি আরও একবার একটু তোমাদের নিয়মটা মনে করে দিই, যারা গত ক্লাসে ছিল না তারা একটু খেয়াল করো। আমরা এই এতটুকু অংশের মান আমাদের যে স্থানীয় মানের সিকোয়েন্স আছে সেই স্থানীয় মানের সিকোয়েন্স থেকে আমরা বের করে নিব। আমাদের কত নিতে হবে? 35, তাহলে 32 আর 2 34, আর একে হবে 35, তাহলে 1, এটা হবে 0 0 1 1। যেগুলো যোগ হবে সেগুলো 1 হয়, আর যেগুলো ফাঁকা থাকবে সেগুলো 0 হয়। তাহলে আমি 35-এর মানটা কত পাচ্ছি? 10011। আর দশমিক দ্বারা যে অংশটা থাকবে সেটাকে আমাদেরকে গুণ করতে হবে, এবং অবশ্যই কী দ্বারা গুণ করতে হবে? 2 দ্বারা। তাহলে আমরা যদি 2 দ্বারা গুণ করে দেই তাহলে এখানে আমরা পাবো 1.5। 1.5কে আবার 2 দ্বারা গুণ করলে হবে 1.0। তো আমরা কোন মানগুলো নেব? পূর্ণ সংখ্যার, এবং এটা নিতে হবে উপর থেকে নিচে। উপর থেকে নিচে নিলে কত হবে? 1 1। তো তোমরা যারা অ্যান্সার দিয়েছিলা যে 10011.11 তাদের সবার অ্যান্সারটাই সঠিক আসছে। আচ্ছা, তো তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন আমি আরেকটা সমাধান করতে দেই, সেটা সমাধান করো। আচ্ছা, এখন বলো যে এই মানের সমতুল্য যে দশমিক ভ্যালু, সেই সমতুল্য দশমিক ভ্যালুটা কি হবে? আচ্ছা, যারা এখনও লাইভ ক্লাসটা শেয়ার করোনি তারা অবশ্যই লাইভ ক্লাসটা শেয়ার করে দিয়ে ক্লাসে যুক্ত থাকো। ক্লাসে যুক্ত থাকতে হলে আমি বারবারই বলতেছি তোমাদেরকে ক্লাসটা শেয়ার করতে হবে। আর তোমাদের পরীক্ষা কিন্তু খুবই সন্নিকটে। এবার মনে হয় না যে তোমাদের পরীক্ষার ডেটগুলো পেছানোর খুব একটা বেশি সম্ভাবনা আছে। আর যারা তোমরা গুচ্ছতে আবেদন করছিলা, আগামীকাল 12টায় তাদের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী তোমাদের প্রাথমিক যে রেজাল্ট সেই রেজাল্টটা দিয়ে দেওয়ার কথা। তবে যারা মানবিক এবং কমার্স থেকে আবেদন করছো তারা মোটামুটি আগে থেকেই সিলেক্টেড। যারা আবেদন করছো সবাই পরীক্ষা দিতে পারবা। আর যারা সায়েন্স থেকে, বিজ্ঞান বিভাগ থেকে আবেদন করছো তাদের হয়তো কিছু কাটছাট হবে। এই সম্পূর্ণ বিষয়গুলো তোমরা কালকে 12টায় হয়তো তাদের ওয়েবসাইট থেকে জানতে পারবে আর কি। হাসিফ আহমেদ বলছো 53.675। আরমান হোসেন শান্ত বলছো 53.625। হাসিফ আহমেদ পুনরায় বলছো 53.625। আচ্ছা, একবারই সঠিকভাবে অ্যান্সার দাও। নাবিয়া সিফাত বলছো 53.675। 675 হবে নাকি 625 হবে? আমরা দুই ধরনের অ্যান্সার পাচ্ছি। সুমাইয়া বলছো 53.625। আচ্ছা, নাবিয়া আবারও বলছো 625। আচ্ছা, সামিয়া জামান বলছেন 675। আলামিন বলছো 53 হবে নাকি 57 হবে? আলামিন, এমডি আলামিন 53 নাকি 57? ভালোভাবে ক্যালকুলেশন করো। ইরফাত জাহান, বিধান, কণা রয়,
এমডি আলামিন, SM আব্দুল আলিম, সবাই বলছো 53.625। আচ্ছা, এখানে 53.625 হয়তো সঠিক হবে, তো আমরা একটু চেষ্টা করি সমাধান করার। তো আমি কি বলছিলাম, তোমাকে যদি বাইনারিতে দেয়া থাকে আর যদি ডেসিমেলে মান নির্ণয় করতে বলে, তাহলে পূর্ণ সংখ্যার অংশটুকু আমরা সিম্পলি আমাদের যে স্থানীয় মান জানা আছে সেই স্থানীয় মানগুলো বসায় আমরা নির্ণয় করব। স্থানীয় মান কোনগুলো নিতে হবে, যে সকল স্থানীয় মানের মান 1 সেগুলো নিতে হবে। তাহলে 32 আর 16 কত হবে 48, 48 আর 4 কত হবে 52, 52 আর 1 কত হবে 53। এরপরে পরের যে অংশটা আছে সেই পরের অংশটা ক্যালকুলেশন করতে হবে। তো পরের অংশ ক্যালকুলেশনের জন্য তোমাদের একটা ম্যাজিক ওয়ে শেখানো ছিল, যেটাতে আমাদের কোনো ধরনের ক্যালকুলেশন ছাড়াই আমরা ইজিলি সেটা সমাধান করতে পারবো। কিভাবে আমি বলছিলাম, প্রথম অঙ্কের মানটা সবসময় কত হবে 0.5, পরের অঙ্কের মানটা কত হবে 0.25, আর তারপরের যে অঙ্কটা থাকবে সেটার মান হবে 0.125, এবং কোনটা বাদ যাবে, যার মান 0 সেটা বাদ যাবে। যেহেতু 0.25 এর মান 0, তাহলে এটা বাদ দেবো। তাহলে আমরা কাকে কাকে কাউন্ট করবো, 0.5 আর 0.125। আর কি বলছিলাম, দশমিকের সময় তোমাকে মানগুলো লিখতে হবে অবশ্যই বাম দিক থেকে, যে 0.125 এভাবে লিখতে হবে তোমাদেরকে। এই যে তোমরা অনেকেই 5টায় যে এখানে এরকমভাবে লিখছো, এই কারণে হয়তো তোমাদের 7 চলে আসে। এই কাজটা কিন্তু করা যাবে না, বাম দিক থেকে লিখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা পাচ্ছি 5, এখানে পাচ্ছি 2, আর এখানে পাচ্ছি 5 আর 1 6, তাহলে দশমিক হচ্ছে 625। তাহলে এটার রেজাল্ট হচ্ছে 53.625। এভাবে আমাকে যে কোনো মান দেয়া থাক না কেন, আমি কিন্তু ইজিলি সেটা সমাধান করব। হাসিব বলছে সংখ্যা পদ্ধতি থেকে কতগুলো প্রশ্ন আসতে পারে। যেহেতু এর আগে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আইসিটি বিষয়টা টোটালি যুক্ত ছিল না, কিছু কিছু জায়গায় 5 নম্বর বা 10 নম্বরের জন্য যুক্ত ছিল, তো সেই জায়গাগুলো থেকেই কিন্তু একটা বা দুইটা প্রশ্ন আসতোই। এবার যেহেতু একটা হিউজ নাম্বার 25 নাম্বার, তো একটা দুইটা এবার তো অবশ্যই আসবে, বা চাইলে তার বেশিও আসতে পারে, তাই না? কারণ ক্রিটিক্যাল বা ম্যাথমেটিক্যাল টার্মের সকল বিষয়গুলো কিন্তু এই সংখ্যা পদ্ধতির মধ্যেই অন্তর্ভুক্ত। এই জন্য এই জায়গা টাচ করে বেশ কয়েকটা কোশ্চেন আসার যথেষ্ট সম্ভাবনা আছে। তবে জয়টাই আসুক না কেন, একটা আসুক আর দুইটা আসুক, আমাদেরকে যথাযথ প্রস্তুতি নিতে। আচ্ছা, নেট সমস্যা নয়, একটা মেসেঞ্জার কল আসছিল, এই কারণে পজ হয়ে গেছিলো ভিডিওটা। নেটের কোনো ধরনের কোনো সমস্যা নাই। দেখো, খেয়াল করো, এখন তোমাদেরকে এই মানটা যদি দেয়া হয়, তাহলে এর সমতুল্য ভ্যালু কত হবে বলো? নেটের কোনো সমস্যা নাই, মেসেঞ্জার কল আসার কারণে ক্লাসটা পজ হয়ে গেছিলো। এখন তোমরা এখানে যে অক্টালে মানটা দেয়া আছে তার সমতুল্য বাইনারি ভ্যালুটা কি হবে সেটা আমাকে একটু জানাও। তৌফিকা ইসলাম বলছে লেকচার 3 3টা ক্লাস কি হয়েছে? হ্যাঁ, আমরা একটা ক্লাস 22 তারিখে নিয়েছিলাম রাত 9টায় অল্প করে, এরপরে 23 তারিখ সকাল 11টায় একটা ক্লাস নিছি, আর আজকে কত তারিখ, 24 তারিখ রাত 9টায়। তুমি 3টা ক্লাসেরই লিঙ্ক যদি আমাদের যে গ্রুপ আছে আইসিটি বস অফিসিয়াল, সেখানে গেলেই পেয়ে যাবা। আচ্ছা, নাবিয়া সিফাত বলছো নেট প্রবলেম। আমি বললাম যে নেট প্রবলেম না, মেসেঞ্জারে একটা কল আসার কারণে ভিডিওটা পজ হয়ে গেছিলো, এটা আবার রিজিউম করে দেওয়া হয়েছে। এখন আমরা আবার আগের মতোই ক্লাস করতে পারবো, সমস্যা নাই, নেটের কোনো সমস্যা নাই। তোমাদেরকে এটা সমাধান করতে দেওয়া হয়েছে, তোমরা এটা সমাধান করো। আচ্ছা, গোপাল বর্মন বলছো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার। ফার্স্ট সেকেন্ড অধ্যায়ে কনসেপ্ট ক্লিয়ার করার কোনো কিছুই নাই। তুমি যে কোনো একটা সহায়ক বই নিয়ে তোমার ফার্স্ট আর সেকেন্ড চ্যাপ্টারের যে মূল তথ্যগুলো সেই বইয়ে দেয়া আছে সেগুলো তোমার পড়লেই এনাফ। ওখানে তোমাকে ধরে ধরে বোঝানোর মতো কিছু নাই। আর তুমি মেডিকেল পরীক্ষায় দিতে যাবে না যে তোমাকে প্রতিটা লাইন বাই লাইন তোমাকে ওই অধ্যায়গুলোতে দাগায় দাগায় পড়তে হবে। যেগুলো হাইলাইটেড বিষয়, টিচাররা যেগুলোকে মনে করতেছে এগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসতে পারে, তুমি যে কোনো একটা বিশ্ববিদ্যালয় সহায়ক যে বইগুলো প্রকাশ হয়েছে সেগুলোর যে কোনো একটা কালেক্ট করে নিয়ে তুমি পড়তে পারো। আর সেক্ষেত্রে অবশ্যই আমি রেফার করবো আমাদের যে আইসিটি বস বই সেটাকে। আর যদি তুমি বস বইটাও নিতে না পারো, আমাদের যে আইসিটি বস অ্যাপটা আমরা লঞ্চ করছি, সেই অ্যাপটা যদি তুমি ডাউনলোড করো, তাহলে ওখানে কিন্তু প্রথম আর দ্বিতীয় অধ্যায়ের যাবতীয় তথ্যাদি সেই অ্যাপের মধ্যে ইনক্লুড করা আছে। তুমি সেখান থেকে সেটাকে প্র্যাকটিস করতে পারবা। আর যারা এখন আইসিটি বস অ্যাপটা ডাউনলোড করে নাই, তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আইসিটি বস অ্যাপটা ডাউনলোড করে নিবা। আইসিটি বস লিখে সার্চ দিলে আমাদের অ্যাপসটা চলে আসবে। তো তোমরা অনেকে অ্যান্সার দিছো, আমরা এখন এটাকে একটু সমাধান করার চেষ্টা করি। তো এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে? এটা আছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে। আমাদের প্রকাশ করতে বলছে কোন সংখ্যা পদ্ধতিতে? বাইনারিতে। তো গত ক্লাসে আমরা কি শিখছিলাম, যে অক্টাল থেকে যখনই আমরা বাইনারিতে প্রকাশ করব, তখন সেখানে প্রতিটা মানকে কয় বিট করে নিয়ে প্রকাশ করতে হবে? 3 বিট।
তাহলে 7-এর জন্য 3 বিট আমাদের জানা আছে 1 1 1, এরপরে 6-এর জন্য 3 বিট হবে 1 1 0, এরপরে দশমিক 5-এর জন্য 3 বিট হবে 1 0 1। এগুলো আমি গত ক্লাসে কিভাবে পাওয়া যায় সেটা দেখাইছি, আজকে আর সেগুলো আলোচনা করতেছি না। যারা এর আগের ক্লাসটা করো নাই তারা এর আগের ক্লাস লিঙ্ক থেকে সেটা করে নিবা। আর 4-এর জন্য আমরা কত পাবো 1 0 0। তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তোমরা মোটামুটি যারা অ্যান্সার দিছো সবার অ্যান্সারই সঠিক আসছে। আচ্ছা, আমরা আর একটা রূপান্তর দেখে আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমাদের আজকের যে আলোচনার বিষয় আছে ক্লাসের সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ গুণ ভাগ, সেই সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ গুণ ভাগে আমরা চলে যাব। তো তোমরা আমাকে একটু এটা বলো দেখি, এটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে আমাদের রেজাল্টটা কত আসবে? আলামিন বলছে অ্যাপটাকে পেমেন্ট করতে হবে না। অ্যাপটাতে কোনো ধরনের কোনো পেমেন্ট করতে হবে না, এবং এই ধরনের অ্যাপগুলো সাধারণত অনলাইনে পড়ার জন্য তোমার ডাটা কানেকশনের প্রয়োজন হয়, কিন্তু আমাদের অ্যাপটা তোমরা কিন্তু অনলাইনে পিডিএফগুলো পড়তে পারবা। আমি যে কন্টেন্টগুলো পিডিএফ আকারে ওখানে বইয়ে অ্যাপে যুক্ত করে দিছি সেগুলো কিন্তু তোমরা কোনো ধরনের ডাটা কানেকশন ছাড়াই অফলাইনে পড়তে পারবা। টিউটোরিয়ালগুলো দেখতে গেলে তোমাকে ডাটা কানেকশনের প্রয়োজন হবে, বাট কন্টেন্টগুলো তুমি অফলাইনেই পড়তে পারবা। এই সুবিধাটা তোমাদেরকে দেওয়া হয়েছে। আচ্ছা, আমি দেখতেছি যে আমাদের ক্লাসে যুক্ত আছে প্রায় 50 জনেরও বেশি, বাট ক্লাসের শেয়ার সংখ্যা কিন্তু মাত্র 30। তো যারা এখনও লাইভ ক্লাসটা শেয়ার করেনি তারা অবশ্যই লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। হ্যাঁ, বারবার এই বিষয়টা বলতে অনেকটাই অড লাগে। তো তোমরা ক্লাসে যুক্ত হলে, যেহেতু তোমরা এই কোর্সটা পুরোপুরি আমাদের সাথে থাকবা, এখন অনেকগুলো ক্লাস নিতে হবে, তো ক্লাসে যুক্ত হওয়ার প্রথম শর্তই হচ্ছে ক্লাসে যুক্ত হওয়ার সাথে সাথে তোমাকে লাইভ ক্লাসটা শেয়ার করে দিতে। তোমার যদি মনে হয় যে লাইভ ক্লাসটা শেয়ার করলে আমার অসুবিধা হবে বা শেয়ার করা যাবে না বা আমি শেয়ার করতে পারবো না, তাহলে আমি রিকোয়েস্ট করবো তোমাকে ক্লাসে উপস্থিত না থাকার জন্য, ঠিক আছে? আচ্ছা, অনেকেই অ্যান্সার দিছো, তো অ্যান্সার দিতে থাকো, আমরা এটাকে একটু সমাধান করে দেখি যে তোমাদের অ্যান্সারগুলো সঠিক আসছে কিনা। তো এখানে যে সংখ্যা পদ্ধতিতে আমাদের মানটা উল্লেখ করা আছে এটা কোন সংখ্যা পদ্ধতিতে দেওয়া আছে? হেক্সাডেসিমেল। আর আমাকে যে সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে সেটা কোন সংখ্যা পদ্ধতিতে? বাইনারি। তো গত ক্লাসে আমরা জানছি যে হেক্সাডেসিমেলকে যদি আমরা বাইনারিতে প্রকাশ করতে চাই তাহলে অবশ্যই আমাদের সেখানে কয় বিটের প্রয়োজন? 4 বিটের। এখন এ বি সি ডি এগুলাকে আবার আমি কিভাবে 4 বিটে প্রকাশ করবো, তাই না? সেক্ষেত্রে এগুলার কিছু মান বলে দেওয়া ছিল তোমাদের। এ এর মান বলা ছিল 10, বি এর মান হচ্ছে 11, সি এর মান হচ্ছে 12, ডি এর মান হচ্ছে 13, ই এর মান হচ্ছে 14, আর এফ এর মান হচ্ছে কত? 15। তো এ এর মানে 10, 10-এর বাইনারি আমরা কি জানি? 1010। কিভাবে নির্ণয় করতে হয় আমরা গত ক্লাসে এই বিষয়গুলো আলোচনা করছি। বি বলতে হচ্ছে কত? 11 হলে কি হবে? 1011, তাই না? এরপর আমরা দশমিক দিব। সি বলতে হচ্ছে কত? 12 মানে 1100। এরপরে ডি বলতে হচ্ছে কত? 13 বলতে 1101। তাহলে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তো তোমরা এস এম আব্দুল আলিম আপনি দশমিক ব্যবহার করেন নাই, সাথী দশমিক ব্যবহার করেন নাই, আরমান হোসেন শান্ত দশমিক ব্যবহার করেন নাই। দশমিকটা কিন্তু অবশ্যই দিতে হবে। দশমিক নিয়ে কোনো ফাজলামি করা যাবে না, বুঝতে পারছেন? দশমিক অবশ্যই দিতে হবে, না হলে রেজাল্ট ভুল চলে আসবে। আচ্ছা, নওরিন জাহান আবার ডাবল দশমিক ব্যবহার করছেন। কিরে নওরিন, 2টা দশমিক হবে? 2টা দশমিক তো হবে না, 1টা দশমিকে হবে। আচ্ছা, তাহলে মোটামুটি সংখ্যা পদ্ধতির রূপান্তরের যে বিষয়গুলো সেই বিষয়গুলো আমরা শিখে নিলাম এবং তোমরা সবাই এই বিষয়গুলো সঠিক অ্যান্সার করতে পারতেছো। তো আমরা এখন চলে আসি আমাদের আজকের যে ক্লাসের আলোচনার বিষয় যোগ বিয়োগ গুণ ভাগ, সেই অংশটাতে। তো আমরা প্রথমে শিখবো হচ্ছে সংখ্যা পদ্ধতির যোগ। সংখ্যা পদ্ধতির যোগ। আচ্ছা, একটু ফোকাসটা ঠিক করে দাও। তো সংখ্যা পদ্ধতির যোগ বলতে দেখো, তোমাকে সংখ্যা পদ্ধতির যোগ বলুক, গুণ বলুক, বিয়োগ বলুক, ভাগ বলুক, যেটাই বলুক না কেন, তোমাকে যে তথ্যটা মনে রাখতে হবে যে সংখ্যা পদ্ধতির মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ করার ক্ষেত্রে সংখ্যা পদ্ধতিগুলো অবশ্যই একই ভিত্তিতে থাকতে হবে। ভালোভাবে খেয়াল করো, একই ভিত্তিতে থাকতে হবে। আমি কি বললাম? সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন সেখানে সংখ্যা পদ্ধতিগুলো অবশ্যই আমাদের কি থাকতে হবে? একই ভিত্তিতে থাকতে হবে। একই ভিত্তি মানে তোমাকে যদি বলা হয় বাইনারি যোগ মানে একটা বাইনারি সংখ্যার সাথে আর একটা বাইনারি সংখ্যার যোগ। আমি কিন্তু একটা বাইনারি সংখ্যার সাথে অক্টাল বা হেক্সাডেসিমেল এ ধরনের কিন্তু কোনো যোগ করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তো আমরা প্রথমে যে যোগটা দেখব সেটা হচ্ছে বাইনারি যোগ দেখব। আচ্ছা, বাইনারির অঙ্ক সংখ্যা কি কি বলো দেখি? বাইনারির অঙ্ক সংখ্যা কি কি বলেন?
বাইনারির অঙ্ক সংখ্যা কি কি বলো? বাইনারির অঙ্ক সংখ্যা হচ্ছে 0 1। তাহলে এই যে আমি বললাম যে বাইনারি যোগ, তার মানে এখানে যে যোগগুলো হবে সেগুলো অবশ্যই কার মধ্যে হবে? 0 আর 1 এর মধ্যে হবে। তাহলে 0 আর 1 এর মধ্যে কি কি ধরনের যোগ হইতে পারে আমরা একটু প্রথমে সেটা দেখি। 0 আর 1 এর মধ্যে যোগ হইতে পারে, একটা হইতে পারে 0 এর সাথে 0 যোগ, একটা হইতে পারে 0 এর সাথে 1 এর যোগ, একটা হইতে পারে 1 এর সাথে 0 এর যোগ, আর একটা হইতে পারে 1 এর সাথে 1 এর যোগ, তাই না? আচ্ছা, তো খেয়াল করে এখানে আমরা বললাম যে আমরা প্রথমে বাইনারি যোগ শিখবো, আর বাইনারির অঙ্ক সংখ্যা হচ্ছে কি 0 আর 1। তো 0 আর 1 এর মধ্যে কি কি যোগ হতে পারে? একটা হইতে পারে 0 এর সাথে 0, একটা হইতে পারে 0 এর সাথে 1, একটা হইতে পারে 1 এর সাথে 0, আর একটা হইতে পারে 1 এর সাথে 1। তো আমরা এখন দেখি যে এই দুই অঙ্কগুলো যোগ করলে আমরা যে যোগের রেজাল্ট, সেই যোগের রেজাল্টগুলো কত পাবো। তো 0 আর 0 যোগ করলে যোগফলের মান কত হবে? অবশ্যই 0 হবে। 0 আর 1 যোগ করলে যোগফলের মান অবশ্যই কত হবে? 1 হবে। 1 আর 0 যোগ করলে যোগফলের মান অবশ্যই কত হবে? 1 হবে। আচ্ছা, 1 আর 1 যোগ করলে কি হবে এ বিষয়ে কি তোমাদের কোনো কিছু জানা আছে? 1 আর 1 যোগ করলে কি হবে এ বিষয়ে তোমরা কি জানো? বলো দেখি। এই যে 1 আর 1 যোগ করলে কি 2 হবে না কত হবে? আমাকে একটু বলো তো। 1 আর 1 যোগ করলে তো সাধারণত কত হয়? 2 হয়, তাই না? তাহলে আমরা কি এখানে 2 বসাবো না কি করব বলো? আচ্ছা, অনেকে বলছো যে 1 0, অনেকে বলছো 0 আর হচ্ছে ক্যারি 1। আচ্ছা, তো আমরা একটু বোঝার চেষ্টা করব যে কেন 1 আর 1 0 হচ্ছে আর সাথে ক্যারি 1 থাকতেছে। এটা কিন্তু শুধু জানলে হবে না, তোমাদেরকে একটু বুঝে জানতে হবে যে কেন আমাদের 0 আর ক্যারি 1 হচ্ছে। আচ্ছা, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 0 হয় আর ক্যারি 1 হয়। তো আমরা এটা একটু বুঝে মনে রাখার চেষ্টা করব যে কেন 1 আর 1 যোগ করলে 0 আর আমরা ক্যারি 1 বলতেছি। দেখো, 1 আর 1 যোগ করলে সাধারণত কত হয়? 2। কিন্তু 2 বলতে কি এখানে কোনো মান আমরা বসাইতে পারবো না। কেন পারবো না? কারণ এই সংখ্যা পদ্ধতিটা কিসে দেয়া আছে? বাইনারিতে। আর বাইনারির অঙ্ক সংখ্যা তোমরা কিন্তু শুরুতেই বলছো 0 আর 1, তাহলে কিন্তু এখানে রেজাল্ট হিসেবে 2 নেওয়া যাবে না, তাই না? তাহলে আমি কি করব? তো তোমাদেরকে বলা হচ্ছে দেখো বিষয়টা শিখে নাও, তাহলে তুমি এটা দ্বারা আরও অন্যান্য অনেক ম্যাথ সলভ করতে পারবা। বিষয়টা হচ্ছে যে যখনই তোমার যোগের রেজাল্টগুলো বাইনারি অঙ্কের থেকে বেশি হয়ে যাবে, আবার বলতেছি, যখনই তোমার যোগের রেজাল্টগুলো বাইনারি অঙ্কের থেকে বেশি হয়ে যাবে। এখন বাইনারি অঙ্ক কি কি? বাইনারি অঙ্ক হচ্ছে 0 আর 1, অর্থাৎ 1 এর থেকে বেশি হবে, তখন তুমি সেই মানটাকে সরাসরি ব্যবহার করতে পারবা না। না করে তোমাকে আগে ওই মানটাকে বাইনারি করতে হবে। এই যে 1 আর 1 যোগ করে 2 হচ্ছে, 2কে আমি এখানে রেজাল্ট হিসাবে সরাসরি লিখতে পারবো না। আমাকে প্রথমে 2কে কি করে নিতে হবে? বাইনারি করে নিতে হবে। তো 2কে যদি আমি বাইনারি করি তাহলে 2 এর বাইনারি আমরা কত জানি? 1 0। 2 এর বাইনারি কত? 1 0। এখন এখানে তো রেজাল্ট হিসেবে আমি 1 0ও লিখতে পারবো না, কারণ যোগের রেজাল্ট হিসেবে হয় আমাকে 0 নিতে হবে, অন্যথায় 1 নিতে হবে। সেক্ষেত্রে বলা হচ্ছে বাইনারি করার পর সবার শেষে বা সবার ডানে যে মানটা থাকবে সেটাকে তুমি যোগফলের মান হিসাবে কাউন্ট করবা, আর বামে যে মানগুলো থাকবে সেগুলোকে আমরা কি হিসাবে নেব? ক্যারি। ক্যারি মানে হচ্ছে হাতে রাখা। আমরা ছোটবেলায় বলতাম না 7 5 12 2 হাতে 1, এই হাতে রাখাটাকে এখানে কি বলা হচ্ছে? ক্যারি। তাহলে আমি যদি পুরো বিষয়টা আরেকবার বলি, দেখো এখানে 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, কিন্তু আমরা 2 নিতে পারবো না, কারণ 2 বলতে কোনো বাইনারি অঙ্ক নাই। তো যখন 1 এর থেকে মানটা বেশি হয়ে যাবে তখন আমাকে সেটা সরাসরি ব্যবহার করা যাবে না। না করে সেই মানটাকে আমরা আগে কী করে নেব? বাইনারি করে নেব। বাইনারি করার পর সবার শেষে বা সবার ডানে যে মানটা থাকবে সেটা কি হবে? যোগফল। এই যে সবার শেষে বা সবার ডানে কি আছে? 0। তাহলে এখানে যোগফলের মান হিসেবে আমরা কত বসাবো? 0। আর বামে কি আছে? 1 আছে। তাহলে এখানে ক্যারির মান হিসেবে আমরা এখানে কত নিব? 1 নিব। বুঝতে পারছি? এখন তুমি যদি এই বিষয়টা জানে থাকো তাহলে তোমাকে যে কোনো অঙ্ক দিক না কেন তার যোগফল আর ক্যারির মানটা কত হবে এটা কিন্তু তুমি বলতে পারবা। তোমাকে মুখস্থ করার প্রয়োজন নাই। কিভাবে প্রয়োজন নাই? আমি যদি তোমাকে এবার এই মানটা দিয়ে জিজ্ঞেস করি যে এখানে যোগফল এবং ক্যারির মান কত হবে, তোমরা কি বলতে পারবা না? বলো দেখি। আমার আলোচনার বিষয়টা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা বলতে পারবা, আমাকে একটু বলো দেখি।
আচ্ছা, যোগফলের মান হবে 1, কেরির মানও হবে বলছো 1, যোগফলের মানও হবে 1, কেরির মানও হবে বলছো কত 1, তাই না? আচ্ছা, এটা কেন হইলো এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে কেন হইলো। দেখো খেয়াল করো, এই যে 1 1 1 তিনটা 1 যোগ করলে কত হয় বলো তো? 3 হয়। এখন 3 তো এখানে সরাসরি নেওয়া যাবে না, আমি বলছি যখনই 1-এর থেকে বেশি হয়ে যাবে তখন আমরা সেটাকে আগে কি করব, বাইনারি করব। তো 3-র বাইনারি তোমাদের নিশ্চয়ই জানা আছে 1 1। এখন 1 1ও তো এখানে বসাইতে পারবো না, সেক্ষেত্রে আমি কি বলছি, এই যে সবার শেষে বা সবার ডানে যেটা থাকবে সেই মানটাকে তোমাকে যোগফল হিসেবে নিতে হবে। তাহলে এখানে যোগফলের মান আমরা কত নিব? 1। আর বামে যে মানটা থাকবে সেই মানটাকে তোমাকে কি হিসাবে নিতে হবে? কেরি হিসেবে নিতে। তাহলে এখানে কেরির মান আমরা বসাবো হচ্ছে 1। তো এই বিষয়টা যদি আমরা বুঝে মনে রাখতে পারি তাহলে আমাকে এখন এখানে যে কোনো মানই দিক না কেন আমি কিন্তু তার যোগফলের মানটা কি হবে আর কেরির মানটা কি হবে এটা ইজিলি বলে দিতে পারবো। আচ্ছা, এই বিষয়টা আমরা বুঝলাম। তো বাইনারি যোগ কিছুই না, বাইনারি যোগ সঠিকভাবে সমাধানের জন্য তোমাকে জাস্ট এই যোগের রেজাল্টগুলো মনে রাখলেই তুমি বাইনারি যোগটা ইজিলি সমাধান করে নিতে পারবা। সেক্ষেত্রে তো এই তিনটা বিষয় আমাদের স্পষ্ট জানাই আছে যে কখন কি থাকলে কি হবে, আমাদেরকে শুধু এই দুইটা বিষয় একটু মনে রাখতে হবে। এই যে এই দুইটা বিষয়, আর এই দুইটা বিষয় কিভাবে মনে রাখবো দেখো, যখন দুইটা 1 যোগ করব তখন যোগফলের মান হবে 0 আর সাথে কেরির মান হবে 1, আর যখন তিনটা 1 যোগ করব তখন যোগফলেরও মান হবে 1, কেরিরও মান হবে 1। কি বললাম বলো তো? যখন দুইটা 1 যোগ করব তখন যোগফলের মান 0, কেরির মান 1, যখন তিনটা 1 যোগ করব তখন যোগফলের মানও আমরা কত পাবো? 1 পাবো, সাথে কেরির মানও আমরা কত পাবো? 1 পাবো। তো আমরা একটা যোগের মাধ্যমে পুরো বিষয়টাকে আরও একটু ক্লিয়ার করে নেই, বোঝার চেষ্টা করো। একটা যোগ বুঝলে এই রিলেটেড সকল যোগই তুমি সমাধান করতে পারবা। সবাই খেয়াল করো, দেখো আচ্ছা, খুবই মনোযোগ সহকারে খেয়াল করো, জাস্ট একটা যোগ বোঝার চেষ্টা করো, তারপর দেখবা যে তুমি সবগুলা যোগই সমাধান করতে পারতেছো। আমাদের শুধু মনে রাখতে হবে দুইটা 1 যোগ করলে যোগফলের মান 0, কেরির মান 1, তিনটা 1 যোগ করলে যোগফলেরও মান 1, কেরিরও মান 1, আর বাদ বাকিগুলো তো আমরা ইজিলি বুঝতে পারতেছি। তাহলে 0 আর 1 যোগ করলে কত হবে বলো দেখি? 1ই হবে, তাই না? কোনো কেরি নাই। 1 আর 0 যোগ করলে কত হবে? 1ই হবে, এক্ষেত্রেও কিন্তু কোনো কেরি নেই। আচ্ছা বলো তো 1 আর 1 যোগ করলে কত হবে? 0 হবে। কেন? কারণ আমরা শিখে নিছি যে যখনই আমরা দুইটা 1 যোগ করব তখন যোগফলের মান কত হবে? 0, আর সাথে কেরির মান কত থাকবে? 1। আর কেরিটা সবসময় কোথায় কাউন্ট হবে? তার যে পাশের মান আছে তার পাশের মানের সাথে কিন্তু কেরিটাকে কাউন্ট করতে হবে। তাহলে এই যে ওখানে 1 আর 1 যোগ করলে কত হলো? 0, আর কেরি কত থাকতেছে? 1। এই কেরিটা কোথায় চলে আসবে? তার পাশে চলে আসবে। এই যে 1, এই 1টা কার মান? কেরির মান। তাহলে আমরা কি করব? এই যে দশমিকের জায়গায় দশমিক দিয়ে কেরিটাকে অপর পাশে নিয়ে আসে এখন এখানে যোগ করব। এখন দেখো তো এখানে কয়টা 1? এই যে একটা 1, দুইটা 1 আর কেরির 1 সহ কয়টা? 3টা। তো তুমি কি শিখছো? যখনই 3টা 1 একসাথে যোগ হবে তখন যোগফলের মান হবে 1 আর সাথে কেরির মানও কত থাকবে? 1। তাহলে এখানে যোগফলের মানটা আমরা কত বসাবো? 1 বসাবো, আর কেরির যে মান সেই কেরির মানটা কোথায় চলে আসবে? তার পাশে চলে আসবে। কেরি সবসময় তার পাশের অঙ্কগুলোর সাথে কাউন্ট হবে। তাহলে এখন পরের অঙ্কগুলো যদি আমি খেয়াল করি তাহলে পরের অঙ্কগুলোতে 1 কয়টা? এই যে একটা 1 আর কেরি 1, তাহলে কয়টা 1? দুইটা 1। তো দুইটা 1 থাকলে যোগফলের মান কত? 0, আর কেরির মান হচ্ছে 1। তাহলে এখানে যোগফলের মান আমরা কত বসাবো? 0 বসাবো, আর কেরির মান হিসেবে আবার 1 কোথায় চলে আসবে? তার পাশের মানগুলোতে চলে আসবে। তাহলে এখন খেয়াল করো তো আবার এখানে কয়টা 1 পাচ্ছি আমরা? 1 আর 1 কয়টা? দুইটা। তো দুইটা 1 যোগ করলে যোগফলের মান অবশ্যই কত হবে? 0 হবে। তাহলে আমরা এখানে কত নিব? 0, আর সাথে কেরি কত থাকবে? 1 থাকবে। কেরিটা আবার কোথায় চলে আসবে? তার পাশের যে অঙ্কের মান আছে তার পাশের অঙ্কে চলে আসবে। তাহলে আবার দেখো তো কেরি 1 আর 1 মিলে কয়টা 1? দুইটা। দুইটা 1 যোগ করলে যোগফলের মান আমি আবারও কত পাবো? 0 পাবো। আবারও সাথে কেরি কত থাকবে? 1 থাকবে। কেরিটা কি হবে? কেরিটা আবার তার পাশের যে মান আছে সেই পাশের মানের সাথে কাউন্ট হবে, তাই না? এখন পাশের মানে কয়টা 1 আছে খেয়াল করো দেখি তো। এই যে 1 2 3, তিনটা। তো তিনটা 1 যোগ করলে যোগফলের মান হিসেবে অবশ্যই আমরা কত পাবো? 1 পাবো, আর সাথে কেরির মান হিসেবে আমরা কত পাবো? 1 পাবো। তাহলে এই কেরির মানটা আবার কোথায় চলে আসবে? তার পাশের যে মান আছে তার পাশের মানে চলে আসবে। তাহলে এখন দেখো তো এখানে কেরি 1 1 1 কয়টা 1 যোগ করতেছি? তিনটা। তাহলে তিনটা 1 যোগ করলে যোগফলের মান আবারও কত পাবো? 1 পাবো, সাথে কেরির মান কত থাকবে? 1 থাকবে। কেরিটা আবার তার পাশে চলে আসবে। এখানে যেহেতু যোগ করার মতো আর কোনো মান নাই তাহলে কেরির যে মান সেই মানটা নিচে বসে যাবে। তাহলে এই দুইটা সংখ্যার যে বাইনারিতে যোগফল সেই বাইনারিতে যোগফলের রেজাল্ট হচ্ছে এটা। বুঝতে পারছো কিনা আমাকে একটু কনফার্ম করে বলো যে বোঝা গেছে কিনা তোমাদের। এটা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। যদি না বুঝতে পারো তাহলে আমরা আবার শেখার চেষ্টা করব, কারণ যোগটাই ইম্পর্টেন্ট। যোগ থেকে বিগত বছরগুলোতে কিন্তু বেশ কিছু কোশ্চেন আসছে। আচ্ছা, সবাই বুঝতে পারছো? আচ্ছা, সবাই বুঝতে পারলে তাহলে আমাকে একটা করে দাও। অবশ্যই বুঝতে পারলে তোমরা করতে পারবা।
আমাকে এই যোগটা একটু সমাধান করে দাও তোমরা, আমাকে এই যোগটা একটু সমাধান করে দাও তোমরা, দেখো যে তোমাদের রেজাল্টটা সঠিক আসে কিনা। সবাই চেষ্টা করো, সবাই না বুঝতে পারলে বলো, সমাধান করে দেখো কি আসতেছে, যেটাই আসতেছে সেটা আমাকে জানাও। আমি ভুল হলে তাহলে তোমাদেরকে সেই বিষয়গুলো আবার ক্লিয়ার করে, যেহেতু আমাদের এখানে শেখার জন্য উপস্থিত থাকা, তো বিষয়টা শিখতে হবে। আর তোমরা শিখতেছো কিনা এই বিষয়টা আমাকে অবশ্যই ইনশিওর করতে হবে। একটু দ্রুত আমাকে বলো। আচ্ছা, অনেকেরই অ্যান্সার আসছে। মেহেদি হাসান 1110010, রুহিনা আফরিন রিমা ক্লাসে থাকার জন্য ধন্যবাদ। 1110010.0 রবিউল ইসলাম নৌরিন, সবারই একই অ্যান্সার আসছে। আচ্ছা, তোমাদের অ্যান্সারটা হয়তো বা সঠিক আছে। আচ্ছা, এমডি তানভীর রানা 011। আচ্ছা, তাহলে আমরা একটু এটা সমাধান করে দেখি যে তোমাদের রেজাল্টটা সঠিক আসলো কিনা। যারা বুঝতে পারোনি তারা আবার খেয়াল করো, আর যারা বুঝতে পারছো তার অ্যান্সারটা তোমরা মিলাই নাও। তাহলে এখানে 0 আর 1 যোগ করলে আমরা সিম্পলি কত পাচ্ছি? 1 পাচ্ছি। 1 আর 0 যোগ করলে আমরা সিম্পলি কত পাচ্ছি? 1 পাচ্ছি। 0 আর 1 যোগ করলে আমরা কত পাচ্ছি? 1ই পাচ্ছি, তাই না? 1 আর 1 যোগ করলে কি হবে? 0 হবে। দুইটা 1 যোগ করলে যোগফলের মান কত হবে? 0। আর কেরির মান হিসেবে কত থাকবে? 1। কেরিটা কোথায় চলে আসবে? তার পাশে চলে আসবে। তাহলে কেরি 1 আর 1 আবারও কত হবে বলো তো? 0 হবে। আবারও কেরি কত থাকবে? 1 থাকবে। তাহলে কেরি 1 এই 1 কয়টা 1? 3টা। তো যখন এই 3টা 1 যোগ করবো তখন যোগফলের মান কত হবে? 1 হবে। আর কেরি কত থাকবে? 1 থাকবে। তাহলে 1 আর 1 আবারও কত হবে? 0 হবে। আবার কেরি কত থাকবে? 1। কেরি 1 আর 1 আবারও কত থাকবে? 0 হবে। আবারও কেরির মান কত থাকবে? 1। কেরি 1 এই 1 কয়টা? 3টা 1 যোগ করলে যোগফলের মান অবশ্যই কত হবে? 1 হবে। আর সাথে কেরির মান কত থাকবে? 1 থাকবে। আবার কেরি 1 এই 1 3টা 1 যোগ করলে আবার যোগফলের মান কত হবে? 1 হবে। আবার কেরির মান কত থাকবে? 1 থাকবে। তো এখানে কোনো মান নাই, তাহলে কেরির যে মান সেই মানটা কিন্তু বসে যাবে। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি 1110010.0 ঠিক আছে। আচ্ছা, তোমাদের যারা অ্যান্সার দিয়েছিল তাদের অ্যান্সারটা সবারই সঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের বাইনারি যোগ। এখন তুমি যে কোনো ধরনের বাইনারি যোগ তোমাকে দিক না কেন, তুমি কিন্তু ইজিলি সেটা সমাধান করে নিতে পারবা। আচ্ছা, বাইনারি যোগে তাহলে তোমাদের সমস্যা থাকতেছে না। আচ্ছা, বাইনারিতে সমস্যা না থাকলে আমরা এখন পরবর্তী যে যোগগুলো, সেই পরবর্তী যোগগুলো একটু দেখি। আমরা পরবর্তীতে যে যোগটা দেখব সেটা হচ্ছে অক্টালের যোগ। আমরা এখন যে যোগটা শিখবো সেটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। আচ্ছা, বাইনারিতে অঙ্ক ছিল 2টা, এজন্য তোমরা কোন অঙ্কের সাথে কি যোগ করলে কি হচ্ছে এটা ইজিলি মনে রাখতে পারতেছো। যেমন আমরা মনে রাখতেছি 2টা 1 একসাথে যোগ করলে যোগফলের মান হবে 0, কেরির মান হবে 1। 3টা 1 একসাথে যোগ করলে যোগফলের মান হবে 1, কেরির মান 2টা 1 একসাথে যোগ করলে যোগফলের মান 0, কেরির মান 1। 3টা 1 একসাথে যোগ করলে যোগফলেরও মান 1 আর সাথে কেরির মানও 1। এটা তো আমরা ইজিলি মনে রাখতে পারতেছি। এখন বলো দেখি অক্টালের অঙ্ক কয়টা? অক্টালের অঙ্কগুলো কি কি বলো দেখি। অক্টালের অঙ্কগুলো কি কি বলো দেখি। অক্টালের অঙ্ক হচ্ছে 0 থেকে 7। তো 0 থেকে 7 অর্থাৎ 8টা অঙ্কের মধ্যে টোটাল রূপান্তর মানে টোটাল কম্বিনেশন সম্ভব 256 ধরনের। বাইনারি ছিল 2টা, তো 2টার মধ্যে কম্বিনেশন ছিল মাত্র 4টা। তো এই 4টা কম্বিনেশন কার সাথে কি যোগ করলে কি হয় এটা তো তুমি ইজিলি মনে রাখতে পারতেছো। কিন্তু অক্টালের অঙ্ক সংখ্যা 8টা অঙ্কের মধ্যে টোটাল কম্বিনেশন সম্ভব 256 ধরনের। এখন এই 256 ধরনের কম্বিনেশন আলাদা আলাদাভাবে আমাদের কি মনে রাখা সম্ভব? যে 0-র সাথে 5 যোগ করলে কি হবে, 5-এর সাথে 2 যোগ করলে কি হবে, এটা কিন্তু মনে রাখা সম্ভব না। আবার যদি আমরা আলাদা সংখ্যা পদ্ধতির কথা বিবেচনা করি, ডেসিমেলের অঙ্ক সংখ্যা কয়টা? 10টা, সেক্ষেত্রে কম্বিনেশন আরও বেশি। হেক্সাডেসিমেলের অঙ্ক সংখ্যা কয়টা? 16টা, সেক্ষেত্রে কিন্তু কম্বিনেশন আরও বেশি। তাহলে আমরা বাইনারির ক্ষেত্রে যে পদ্ধতিটা শিখলাম, যে অঙ্কগুলোর কার সাথে কি যোগ করলে কি হয়, এই
নিয়মটা কিন্তু আমরা বাকি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে অ্যাপ্লাই করলে আর সহজে সেটা সমাধান করতে পারবো না। এজন্য হয়তো আমাদেরকে বাকি সংখ্যা পদ্ধতির যোগের রূপান্তরগুলো সমাধানের জন্য একটা আলাদা উপায় খুঁজে বের করতে হবে। তো সেই উপায়টাই একটু আমরা খোঁজার চেষ্টা করি। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা, যে বাইনারির অঙ্ক শুধুমাত্র 2টা ছিল, এর ফলে কার সাথে কি যোগ করলে কি হয় এটা আমরা সহজেই মনে রাখতেছিলাম। কিন্তু এখানে অক্টালের অঙ্ক সংখ্যা 8টা, ডেসিমেলের 10টা, হেক্সাডেসিমেলের 16টা, এদের মধ্যে অনেকগুলো কম্বিনেশন সম্ভব, এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে মনে রাখা সম্ভব নয়। আর এই সংখ্যা পদ্ধতিগুলো সমাধানের জন্য এখন আমাদের একটা খুবই এফেক্টিভ ওয়ে শিখতে হবে, যেটা দ্বারা আমরা সহজেই সেটা সমাধান করতে পারবো। তো সেই নিয়মটা বোঝার চেষ্টা করো। এই নিয়মটা বুঝতে পারলে তুমি অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল সব ধরনের যোগের রেজাল্টগুলোই তুমি বের করে নিতে পারবা। তো সেই নিয়মটা কি বলতেছে? সেই নিয়মটা বলতেছে যে কোনো সংখ্যা পদ্ধতির যে যোগফলের মান, ভালোভাবে শোনার চেষ্টা করো, পারলে খাতায় লিখে নাও। কোনো সংখ্যা পদ্ধতির যোগফল ওই সংখ্যা পদ্ধতির ভিত্তির সমান বা বেশি হতে পারে না। কোনো সংখ্যা পদ্ধতির যোগফল ওই সংখ্যা পদ্ধতির ভিত্তির সমান বা বেশি হতে পারে না। কোনো সংখ্যা পদ্ধতির যে যোগের মানগুলো আছে, অর্থাৎ 2টা সংখ্যা একসাথে যোগ করলে যে মানটা হবে সেটা কখনোই ওই সংখ্যা পদ্ধতির ভিত্তির সমানও হতে পারবে না, তার থেকে কি হতে পারবে না, বেশিও হতে পারবে না। কিন্তু এটা অনেক সময় হয়ে যাবে, সমানও হবে কোনো সময়, আবার কোনো সময় বেশিও হয়ে যাবে। তখন আমরা কি করব? তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, তখন যে যোগফলটা আছে সেই যোগফলটাকে থেকে আমরা ভিত্তিটা বাদ দিয়ে দিব। বোঝার চেষ্টা করো, বুঝতে পারলে তোমাদের কাছে বিষয়টা অনেক সহজ মনে হবে। আবারও বলতেছি, কোনো সংখ্যা পদ্ধতির যোগফলের মানগুলো কখনোই ওই সংখ্যা পদ্ধতির ভিত্তির সমান বা বেশি হবে না। যদি হয়ে যায় তখন যে যোগফলটা আমরা পেলাম, যেটা ভিত্তির সমান বা তার থেকে বেশি, ওই যোগফল থেকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তির মানটা বাদ দিলেই যেটা থাকবে সেটাই হবে আমাদের রেজাল্ট। আর যতবার আমরা এখানে বিয়োগের কাজটা করব সেই মানটাকে আমরা কি হিসেবে কাউন্ট করব? ক্যারি হিসেবে কাউন্ট করব। আচ্ছা, এই জায়গাটুকু এভাবেই থাকলো। আমরা এখন একটা সমাধানের মাধ্যমে পুরো বিষয়টাকে একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা বলো দেখি, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত? অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত? আচ্ছা, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8, তাই না? তাহলে আমি যে বলছি যে কোনো সংখ্যা পদ্ধতির যোগের মানগুলো ওই সংখ্যা পদ্ধতির ভিত্তির সমান বা বেশি হতে পারবে না। তার মানে এখানে আমি যে যোগগুলো করব সেই যোগগুলো অক্টালের ভিত্তি 8 এই মানের সমানও হতে পারবে না, তার থেকে বেশিও হতে পারবে না। এখন খেয়াল করো, আমরা একটা যোগ করে নিই। আমি এরকম একটা মান নিলাম, এই যে এই 2টা সংখ্যা পদ্ধতির মধ্যে আমাদেরকে কোন সংখ্যা পদ্ধতিতে যোগ করতে বলছে বলো দেখি? অক্টাল সংখ্যা পদ্ধতিতে যোগ করতে বলছে। তাহলে তোমরা যোগ করো দেখি, এখানে 7 আর 3 যোগ করলে সিম্পলি কত হয়ে যায়? 10 হয়ে যায়। তো দেখো দেখি 10 মানটা অক্টালের যে বেস 8, সেই 8-এর থেকে বেশি কিনা? অবশ্যই 8-এর থেকে বেশি। তো আমরা কি শিখছি? যে কোনো সংখ্যা পদ্ধতির যোগফলের যে মান, ওই মানগুলো ভিত্তির কি হতে পারবে না? সমানও হতে পারবে না, বেশিও হতে পারবে না। কিন্তু 10 মানটা অক্টালের যে ভিত্তি 8, তার থেকে কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। তো যখনই সমান হবে বা বেশি হবে তখন তোমাকে রেজাল্টটা বের করার ওয়ে কি বলছে? যে যোগফলের মানটা তোমার পাওয়া গেল সেখান থেকে তোমাকে ভিত্তিটা বাদ দিতে হবে। তাহলে যোগফলের মান আমরা কত পাইলাম? 7 আর 3 10 পাইলাম। আর এই সংখ্যা পদ্ধতির ভিত্তি কত পাওয়া গেছে? 8 পাওয়া গেছে। তাহলে এই 10 থেকে 8 বাদ দিলে যেটা হবে সেটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে 10 থেকে 8 বাদ দিলে 2, তাহলে আমি এখানে রেজাল্ট হিসেবে কত বসাবো? 2 বসাবো। আর একটা বিষয় কি বলা হয়েছে, যে এখানে আমি যে বিয়োগের কাজটা করব এটাকে কি হিসাবে নিতে হবে? ক্যারি হিসাবে নিতে হবে। এখানে যেহেতু একবার বিয়োগ করতেই মানটা 8-এর থেকে কম হয়ে গেছে, অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতির মানের চলে আসছে, এই কারণে এখানে ক্যারির মান কত হবে বলো তো? 1 হবে। আর ক্যারিটা সবসময় কোথায় কাউন্ট হবে? তার যে পাশের মান আছে সেই পাশের মানের সাথে কাউন্ট হবে। তাহলে 5 আর ক্যারি 1 মিলে কত হবে? 6। 6 আর 4 আবারও কত হবে? 10। কিন্তু 10 তো হতে পারবে না, কারণ এই মানটা 8-এর থেকে বেশি। এই কারণে আমাকে পুনরায় যে যোগফল 10 সেটা থেকে ভিত্তি 8 বাদ দিতে হবে। তাহলে 10 থেকে 8 বাদ দিলে আমি আবারও কত পাবো? 2 পাবো। যেহেতু আবারও একবার বিয়োগ করা হয়েছে তাহলে আবারও ক্যারির মান আমরা কত পাবো? 1 পাবো। তাহলে ক্যারিটা কোথায় চলে আসবে? তার পাশের অঙ্কে চলে আসবে। তাহলে ক্যারি 1 আর 6 মিলে কত হয়? 7। 7 আর 5 মিলে কত হবে? 12। তো 12 কি 8-এর থেকে বেশি? তাহলে 12 থেকেও আমাদের কি করতে হবে? 8 বিয়োগ দিতে হবে। তো 12 থেকে যদি আমি 8 বিয়োগ দেই তাহলে মানটা কত হবে? 4। তাহলে এখানে রেজাল্ট হিসেবে আমি কত বসাবো? 4 বসাবো। যেহেতু একবার বিয়োগের কাজটা করছি তাহলে ক্যারির মান কত থাকবে? 1 থাকবে। তাহলে ক্যারিটা পাশে চলে আসবে, এখানে আর কোনো মান নাই। তাহলে ক্যারির যে মান সেই মানটা কিন্তু আমরা বসাই দেবো। তাহলে এই 2টা সংখ্যা পদ্ধতির অক্টালে যে যোগের রেজাল্ট, সেই রেজাল্টটা হচ্ছে 1422।
আচ্ছা, নেট প্রবলেম বলছো অনেকে, এটা কি আমাদের নেট প্রবলেম নাকি তোমাদের নিজস্ব নেট প্রবলেম? সবার কি নেট প্রবলেম হচ্ছে? নেট প্রবলেম থাকার কথা না, আমরা নেট প্রবলেমের জন্য যথেষ্ট ব্যবস্থা নিছি, এরপরেও হতে পারে মাঝে মধ্যে, বাট না হওয়াটাই উচিত আর কি। তো তোমরা কি সবারই নেট প্রবলেম হচ্ছে নাকি যারা নেট প্রবলেম বলতেছে তাদের নিজস্ব নেট প্রবলেম? আচ্ছা, নেট প্রবলেম নাই, তাহলে মনে হয় তোমাদের নিজস্ব নেট প্রবলেম। তোমরা একটু রিফ্রেশ করে নাও বা ডাটা কানেকশনটা অফ করে আবার অন করে নাও, ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই পুরো বিষয়টা বুঝতে পারছো কিনা আমাকে এবার এটা একটু জানাও। এই যে আমাদের যে যোগের যে আমরা একটা নতুন নিয়ম শিখলাম, এই নিয়মটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো, কারণ এই নিয়মটা বুঝতে পারলে এই নিয়মে তুমি অনেক অনেক সমস্যার সমাধান করতে পারবা, যোগের যে প্রশ্নগুলো আসবে সেগুলো। আচ্ছা, বুঝেছি। যদি বুঝে থাকো তাহলে এবার আমাকে আরেকটা প্রশ্ন সমাধান করে দাও। বলো তো যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 77 এর পরের মান কত? অক্টাল সংখ্যা পদ্ধতিতে 77 এর পরের মান কত বলো দেখি। সবাই অ্যান্সার করার চেষ্টা করো যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 77 এর পরের মান কত। আচ্ছা, নেট প্রবলেমের জন্য বুঝতে পারোনি, ঠিক আছে, তুমি এটা সমাধান করার চেষ্টা করো। এটা আমরা যখন আবার সমাধান করব এখানে, তখন এই পুরো বিষয়টা আবার সেখানে চলে আসবে, তুমি সেই জায়গায় বোঝার চেষ্টা করিও। এখন যতটুকু বুঝতে পারছো বা কনসেপ্ট পাইছো সেটা থেকে তুমি এই প্রশ্নটা একটু সমাধানের চেষ্টা করো যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 77 এর পরের মান কত। সুবর্ণ বসাক বলছো 100, ইমন বলছো, সাদিক আলী বলছো 001, তাই কি 00, রিমা বলছো 100। আচ্ছা, ঠিক আছে। সুমাইয়া বলছো 11, বিধান বলছো 100, রুদ্র বলছো 100। আচ্ছা, 100, এটা যদি তোমরা মুখস্থ করে বলো তাহলে তো হবে না, বাট এটা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। তো যারা বুঝে বলছো তারা অবশ্যই ঠিক বলছো এবং বুঝেই আমাদেরকে শিখতে হবে। আর যারা জানা ছিল না এমনিতেই বলছো, কারণ এগুলো অনেকেই মুখস্থ করায় যে 77 পরে 100, 177 পরে 200 এভাবে। তো আমরা সেই কাজটা করব না, আমরা একটু নিয়মটা বোঝার চেষ্টা করি। দেখো, প্রথমে তোমাকে জানতে হবে যে পরের মান কিভাবে বের করতে হয়। তো তুমি মনে রাখবা যে কোনো সংখ্যার আমি পরের মান পাই ওই সংখ্যার সাথে 1 যোগ করে। এটা স্পষ্টভাবে মনে রাখো যে কোনো সংখ্যার পরের মান ওই সংখ্যার সাথে কত যোগ করে পাওয়া যায়? 1 যোগ করে পাওয়া যায়। তো তোমাকে কোন সংখ্যার পরের মান নির্ণয় করতে বলছে? 77। তাহলে তুমি সিম্পলি 77 এর সাথে 1 যোগ করলেই তার পরের যে মান সেই পরের মানটা পেয়ে যাবা। এবং এখানে যোগটা তোমাকে কোন সংখ্যা পদ্ধতিতে করতে বলছে বলো দেখি? অক্টাল সংখ্যা পদ্ধতিতে। আর অক্টালের বেস বা ভিত্তি তুমি কত জানো? 8। যেহেতু এই যোগটা অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ আর অক্টালের বেস 8, তার মানে এই যোগের রেজাল্টগুলো কখনো 8-এর সমান বা তার থেকে বেশি হতে পারবে না। তো তুমি একটু যোগ করে দেখো তো, 7 আর 1 যোগ করে কত হয়ে গেছে? 8। তো এখানে কি 8 ভ্যালুটা আমি বসাইতে পারবো? এটা কিন্তু আমি বসাইতে পারবো না। কেন পারবো না? কারণ বলছে ভিত্তির সমানও হতে পারবে না, তার থেকে বেশিও হতে পারবে না। এই যে অক্টালের ভিত্তি 8, যোগের মানটা 8-এর সমান হয়ে গেছে, তো এই কাজটা তো করা যাবে না। তখন কি বলছে যে যোগফল থেকে ভিত্তি বাদ দিতে হবে। তাহলে যোগফলের মানও তুমি পাইছো 8, আর অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তিও আমরা কত জানি? 8 জানি। তাহলে 8 থেকে 8 সিম্পলি বিয়োগ করলে তুমি কত পাবা? 0 পাবা। আর যতবার বিয়োগের কাজটা করতেছি সেটাকে আমরা কি বলতেছি? ক্যারি বলতেছি। তাহলে এখানে একবার বিয়োগ হয়েছে, তাহলে ক্যারির মান কত হবে? 1। আমরা জানি ক্যারির মানটা পাশে আসে কাউন্ট হয়। তাহলে ক্যারি 1 আর 7 আবারও কত হয়ে গেছে? 8। এখানে তো 8 নেওয়া যাবে না কারণ ভিত্তির সমান হয়ে গেছে। তাহলে 8 থেকে 8 বিয়োগ করলে আমরা এখানে কত পাবো বলো দেখি? 0 পাবো, তাই না? আবার একবার বিয়োগ করছি, তাহলে ক্যারির মান 1, এখানে কোনো মান নাই, তাহলে ক্যারির যে মান সেই মানটা কিন্তু বসে যাবে। এই পদ্ধতিতেই 77 এর পরের মান আমরা কত পাচ্ছি? 100 পাচ্ছি। আচ্ছা, সবার আগে অ্যান্সার দাও, তাও অ্যান্সার পড়ে না। আচ্ছা, যা অ্যান্সার এখানে তো আমার স্ক্রিনে মাত্র কয়েকটাই শো করে, তাই না? যারা আগে অ্যান্সার দাও তাদের কমেন্টগুলো আগে চলে যায়। পড়াটা আসলে বিষয় না, তুমি সঠিক অ্যান্সার দিতে পারছো কিনা সেটা দেখো। তুমি যদি সঠিক দিতে পারো তাহলে আমি না পড়লেও কোনো সমস্যা নাই, তুমি সঠিক দিতে পারলে পরীক্ষায় অবশ্যই নাম্বার পাবা। আচ্ছা, তাহলে আমাকে বলো দেখি যে 377 এর পরের মান কত? অক্টাল সংখ্যা পদ্ধতিতে 377 এর পরের মান কত? 377 এর পরের মান কত অক্টাল সংখ্যা পদ্ধতিতে বলেন?
কারো বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলো। 400 অ্যান্সার, যারা অ্যান্সার দিচ্ছে সবাই 400, এটাও সেম। আমরা যদি এর সাথে 1 যোগ করি তাহলে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে 400 রেজাল্টটা পাওয়া যাবে। তাহলে এটা মনে রাখতে হবে যে কোনো সংখ্যা পদ্ধতির যোগের যে কোনো সংখ্যা পদ্ধতির পরের মান পাওয়ার জন্য আমাকে অবশ্যই ওই মানের সাথে কত যোগ করতে হবে, 1 যোগ করতে হবে। এবং যোগের নিয়মটা অবশ্যই আমরা যে যোগের নিয়মটা শিখলাম সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে সমাধান করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি এটা বুঝতে পারি তাহলে তো তোমরা হেক্সাডেসিমেলের সমাধান করতে পারবে, তাই না? এই যে পদ্ধতিটা শিখলাম এই পদ্ধতিতে কিন্তু আমরা হেক্সাডেসিমেলের সমাধান করতে পারবো। তো তোমরা একটু চেষ্টা করে দেখি পারো কিনা। আচ্ছা, এই সংখ্যা পদ্ধতি যোগের রেজাল্টটা কি আসবে আমাকে একটু সমাধান করে তোমরা বলো। তোমরা যদি এই নিয়মটা বুঝতে পারো তাহলে এখানে এই যোগের রেজাল্টগুলো তোমরা ইজিলি সমাধান করতে পারবা, হেক্সাডেসিমেলও পারবা। তো দেখো দেখি পারা যায় কিনা। এই যে 8A আর D9 এই দুইটা সংখ্যা পদ্ধতির মধ্যে যোগের রেজাল্টটা কি আসবে সেটা আমাকে একটু সমাধান করে বলো তোমরা। এটাও পারবা, যারা এর আগের সমাধানের প্রক্রিয়াটা এই জায়গায় বুঝতে পারছো তারা এটা ইজিলি পারবা। তো আমাকে একটু সমাধান করে বলো, না পারলে আমি অবশ্যই দেখাই দেবো। তোমরা আগে নিজেরাই চেষ্টা করো, আগের কনসেপ্টগুলো বোঝা থাকলে এটা অবশ্যই পারবা। আচ্ছা, রঞ্জন কুমার বলছো 1 2 3, শাকিল বলছো 163, হাসিফ আহমেদ 16, সাথী 16, আরজু বলছো 163, একটা আসে 1 2 3, বাকিগুলো 163। আচ্ছা, মোটামুটি সবার অ্যান্সারে আসছে 163। তো এটা কীভাবে আসলো আমরা একটু সেটা বোঝার চেষ্টা করি। তো দেখো এটা কিভাবে আসে, এটা কোন সংখ্যা পদ্ধতিতে দেয়া আছে বলো দেখি। এটা দেয়া আছে হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, আর হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে কত 16। যেহেতু এটা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি তার মানে এখানে যে যোগের রেজাল্ট সেই রেজাল্টগুলো কখনো 16-র সমান বা তার থেকে কি হতে পারবে না, বেশি হতে পারবে না। আচ্ছা, এখানে এ বলতে আমরা কোন মানটা নিব বলো দেখি। মানগুলো মনে আছে তোমাদের, আবারও লিখে দিচ্ছি। এর মান 10, বি এর মান হচ্ছে 11, সি এর মান 12, ডি এর মান হচ্ছে 13, ই এর মান হচ্ছে 14, আর এফ এর মান হচ্ছে কত 15। তো এর সাথে 9 যোগ করা মানে সিম্পলি আমাকে কার সাথে 9 যোগ করতে হবে, 10-এর সাথে। তাহলে 10 আর 9 যোগ করলে কত হয়ে যাবে, 19 হয়ে যাবে। কিন্তু আমরা বলছি যে এটা 16-র সমান বা তার থেকে বেশি হতে পারবে না, কিন্তু বেশি হয়ে গেল তখন কি করব, এই 19 থেকে আমি সিম্পলি 16 বাদ দিয়ে দিব। তাহলে 19 থেকে 16 বাদ দিলে কত হবে 3। তাহলে রেজাল্ট হিসেবে আমাকে কত নিতে হবে, 3 নিতে হবে। এবং এখানে যেহেতু একবার বিয়োগের কাজটা করছি তাহলে কেরির মান আমাকে কত নিতে হবে, 1। কেরিটা কোথায় চলে আসবে, তার পাশে। তো এখানে ডি মানে অবশ্যই কত 13, আর কেরি 1 মিলে কত হবে 14 আর 8 কাউন্ট করলে কত হবে বলো তো 22 হবে, তাই না? 14 আর 8 কত হয় 22। তো 22 তো হতে পারবে না, তখন সেই 22 থেকে আমরা কি করে দিব, 16 বাদ দিয়ে দিব। তো 22 থেকে 16 বাদ দিলে তোমরা অবশ্যই কত পাবা, 6 পাবা। তাহলে এখানে রেজাল্ট হিসেবে কত নিতে হবে, 6। এবং যেহেতু আমি এখানেও একবার বিয়োগের কাজটা করছি তাহলে কেরির মান কত হবে 1। তাহলে কেরিটা পাশে চলে আসবে, এখানে আর কোনো মান নাই, তাহলে কেরির যে মান সেই মানটা বসে যাবে। এই কারণেই আমরা যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা পাবো হচ্ছে 163। তো তোমরা যারা অ্যান্সার হিসেবে 163 বলছো তোমাদের সবার অ্যান্সারটাই রাইট আছে। আচ্ছা, তোমরা রাইট অ্যান্সার দিতে পারছো, ধন্যবাদ। এখন আমাকে তোমরা বলো যে এফ এর পরের মান কত। এটা আমাকে একটু বলো, এফ এর পরের মান কত, এটা আমাকে একটু সমাধান করে দাও। এফ যেটা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আছে তোমার কাছে জানতে চাইছে যে এর পরের মানটা কত। ফোকাসটা একটু ঠিক। আচ্ছা, অলরেডি হাসিব, সুমাইয়া, আরজু, ইরফাত জাহান, রুদ্র সবাই বলছো হচ্ছে 100, শাকিল, উম্মে, কনারয়, তানভীর, ইমন ইসলাম সবাই বলছো 100। আচ্ছা, তো 100 অ্যান্সারটা হবে। সুবর্ণ বসাক বলছো 111। সুবর্ণ বসাক তোমার অ্যান্সার মনে হয় নাই। তো তুমি একটু খেয়াল করো, দেখো আমরা একটু আগেও জানলাম যে কোনো একটা সংখ্যার পরের মান কিভাবে পাওয়া যায়, ওই সংখ্যার সাথে কত যোগ করে, 1 যোগ করে। তাহলে এই সংখ্যার পরের মান নির্ণয়ের জন্য অবশ্যই আমাকে সিম্পলি এই সংখ্যার সাথে কত যোগ করে নিতে হবে, 1 যোগ করে নিতে হবে। আর এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে, হেক্সাডেসিমেল। তাহলে এখানে যোগের রেজাল্টগুলো 16-র সমান বা তার থেকে কি হতে পারবে না, বেশি হতে পারবে না। তো এখানে এফ এর সাথে 1, তো এফ এর মান কত 15। তাহলে 15-র সাথে 1 যোগ করলে কত হয়ে যাবে 16। তো 16 তো হতে পারবে না, তাই না? বলা আছে ভিত্তির সমানও হতে পারবে না, বেশিও হতে পারবে না। তো 16 তো 16-র সমান, তাহলে কি করতে হবে, এই যোগফল থেকে ভিত্তি বাদ দিতে হবে। তো যোগফলও 16, ভিত্তিও 16, 16 থেকে 16 বাদ দিলে কত হবে 0। একবার বিয়োগের কাজটা করছি, তাহলে কেরির মান কত হবে 1 হবে। কেরিটা কোথায় চলে আসবে, তার পাশে চলে আসবে। তাহলে এফ এর মান আবারও 15 আর কেরি 1 মিলে আবারও কত হবে 16। তো 16
থেকে 16 বাদ দিলে আমরা আবারও কত পাবো, 0ই পাবো। আবারও ক্যারি থাকবে কত, 1, তো ক্যারি আবার পাশে চলে আসবে, এখানে আর কোনো মান নাই, তাহলে ক্যারির যে মান সেই মানটা বসে যাবে। এর ফলে আমরা রেজাল্ট হিসেবে যেটা পাবো সেটা হচ্ছে 100। তাহলে এফ এই হেক্সাডেসিমালে পরের মান হচ্ছে 100। তাহলে এভাবেই কিন্তু আমরা যে কোনো সংখ্যা পদ্ধতির যে যোগের রেজাল্টগুলো, সেই যোগের রেজাল্টগুলো কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। আচ্ছা, তাহলে যোগের যাবতীয় বিষয়গুলো আমরা শিখে নিলাম। এখন আমরা একটু দেখি যে এই যে যোগ অংশটা আমরা আলোচনা করলাম, এই যোগ থেকে বিগত বছরের বিশ্ববিদ্যালয় ভর্তিগুলোতে কোনো ধরনের কোনো কোশ্চেন আসছে কিনা, আর যদি আসে থাকে তাহলে সেগুলো কিভাবে আসে, আমরা যোগের বিষয়টা ক্লিয়ার করে বিয়োগে চলে যাব। আমরা যদি আজকে যোগ বিয়োগ গুণ ভাগ শেষ নাও করতে পারি তাহলেও কোনো সমস্যা নাই, যতটুকু আজকে শেষ করতে পারবো বাকি অংশ থেকে আবার কালকে শুরু হবে, এতে কোনো ধরনের টেনশন নেওয়ার কোনো কিছু নাই। ঠিক আছে, আমরা ভালোভাবে শিখে যাব। শেষ করাটা তো আমাদের বিষয় না, চাইলে তো এগুলো একদিনে শেষ করা যায়, হ্যাঁ, কিন্তু সেটা তো আমাদের উদ্দেশ্য না, শেখানোটা আমাদের উদ্দেশ্য। আচ্ছা, তো আমি বোর্ডে কোশ্চেনগুলো লিখে দিচ্ছি, তোমরা চাইলে কোশ্চেনগুলো নোট করে নিতে পারো, আর নোট না করলেও অ্যান্সারগুলো সাথে সাথে করে আমাকে জানাও। তো আমরা প্রথম কোশ্চেনটা তোমাদের জন্য দেয়া হচ্ছে, এখানে মানগুলো দেয়া আছে 4টা 101.101 এর সাথে 11001.001 এত এর যোগফল জানতে চাইছে তোমার কাছে। তো এই প্রশ্নটা কোথায় আসছিল? এই প্রশ্নটা আসছিল রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটে 19-20 সেশনে, অর্থাৎ বিগত বছরে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া হয়েছে সেখানে আসছিল এই প্রশ্নটা। আচ্ছা, এটা একটু দ্রুত আমাকে সমাধান করে বলো, এটা সমাধান করো। ততক্ষণে আমি দেখি যে এই ধরনের আরও কোনো প্রশ্ন তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছে কিনা। আচ্ছা, আমরা আরেকটা পাইছি। আচ্ছা, এটা 1 নাম্বার দিয়ে অ্যান্সার কী হবে বলো, এরপরে 2 নাম্বার আমি দেই, ততক্ষণে তোমরা 1-এর অ্যান্সারটা বলো। আচ্ছা, 2 নাম্বার প্রশ্ন বলছে যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরের সংখ্যাটি কত? এটা কোথায় আসছিল? এটা আসছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েরও সি ইউনিটে 17-18 সালে আসছিল এটা। আচ্ছা, আগেরটার অ্যান্সার দিছো, আরজু দিছে 1010110110, সাদিক শাকিল আলী 1010110110। আচ্ছা, সবার অ্যান্সারই মোটামুটি একই আসতেছে। আর পরেরটার অ্যান্সার দিছো হচ্ছে 2 নাম্বারটা দিছো হচ্ছে 200। আচ্ছা, আমরা আগে এই দুইটা সমাধান করি, এরপরে পরের কোশ্চেনগুলোতে আসি। তাহলে এই সংখ্যা আর এই সংখ্যার মধ্যে আমাকে সিম্পলি কী করতে বলছে, যোগ করতে বলছে। তো আমরা প্রথমটা লিখে নেই 11101.101। আচ্ছা, পরেরটা লেখার ক্ষেত্রে তোমরা একটু সাবধানতা অবলম্বন করবে। এখন তোমরা যদি পরেরটাও এদিক দিয়ে লেখা শুরু করো 11001, তাহলে এখানে একটা অঙ্ক ফাঁকা আছে, এখন তুমি যদি এখানে 0 দিয়ে দাও তাহলে কিন্তু তোমার পুরো রেজাল্টটাই ভুল চলে আসবে। এই কাজটা করা যাবে না। তুমি পরের যে মানটা লিখবা সেই মানের পূর্ণ অংশের মানগুলো এই দিক থেকে লিখবা, আর ভগ্নাংশের মানগুলো তুমি এই দিক থেকে লিখবা। তাহলে আমাকে এই দিক থেকে লিখতে হবে 10011। এর সামনে এটা ফাঁকা থাকতেছে, তুমি চাইলে এখানে 0 দিতেও পারো, না দিতে পারো, সেটা কোনো বিষয় না, বাট তোমাকে লিখতে হবে কিন্তু এই দিক থেকে, বুঝতে পারছি? এরপরে দশমিক দিয়ে পরের মানগুলো আমরা এই দিক থেকে লিখবো 001। এখন তুমি এটা যোগ করো বাইনারি যোগের নিয়মে, 1 আর 1 যোগ করলে 0, ক্যারি 1 আর 0 যোগ করলে কত হবে? 1ই হবে। 1 আর 0 যোগ করলে 1ই হবে। 1 যোগ করলে কী হবে? 0, ক্যারি থাকবে 1, ক্যারি 1 আর 0 যোগ করলে 1, 0 যোগ করলে 1 আর 1 যোগ করলে কী হবে? 0 হবে। ক্যারি থাকবে 1, ক্যারি 1, এই 1, তিনটা 1 যোগ করলে যোগফলের মান 1, আবারও থাকবে ক্যারি 1 আর 1 কী হবে? 0 হবে। আবারও থাকবে ক্যারি 1, কোনো মান নাই, ক্যারির যে মান সেটা বসে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে 1010110.100। তো তোমাদের সবার অ্যান্সারে মোটামুটি সঠিক আসছে। আচ্ছা, এরপরেরটা দেখি। এরপরে বলছে যে পরের মান বা পরের সংখ্যা। তো পরের মান বা পরের সংখ্যা কীভাবে পাওয়া যায়? ওই মানের সাথে 1 যোগ করে। তাহলে 177-এর সাথে আমরা কত যোগ করে দেবো? 1 যোগ করে দেবো। কোন সংখ্যা পদ্ধতিতে বলছে? অক্টাল। তাহলে এখানে 8-এর সমান বা বেশি হতে পারবে না, তাই না? তাহলে 7 আর 1 8 হয়ে গেছে, 8 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 0, ক্যারি থাকবে 1, ক্যারি 1
8 7 আবারও 8 হবে, 8 থেকে 8 বিয়োগ করলে 0, আবারও ক্যারি 1 আর 1 কত হবে 2, তো 2 তো আমরা বসাইতেই পারি তাই না, বিয়োগ কখন দিব যখন 8-এর সমান বা তার থেকে বেশি হবে, এই কারণে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরের মান হচ্ছে 200। তো যারা 200 রেজাল্টে বলছো তাদের রেজাল্টটাও সঠিক আছে। আচ্ছা তাহলে আমরা দুইটা প্রশ্ন সমান, দেখো যোগ থেকে কিন্তু বিগত বছরে যতগুলো বিশ্ববিদ্যালয়ে আইসিটি যুক্ত ছিল সবগুলো জায়গায় কিন্তু একটা করে হলেও প্রশ্ন আসছে, যেমন রাজশাহীতে আমরা একটা সমাধান করলাম, বেগম রোকেয়াতে আমরা একটা সমাধান করলাম, এরপরে আরও থাকতে পারে। আচ্ছা এখানে এটাকে সমাধান করে দাও, এটার রেজাল্টটা কত হবে এটা জানতে চাইছে। এই প্রশ্নটা কোথায় আসছিল, এই প্রশ্নটা আসছিল রাঙ্গামাটি ইউনিভার্সিটিতে এ ইউনিটে 19-20 সেশনে আসছিল। এটা কোথায় আসছিল সেটা বিষয় না, আমাদেরকে পারতে হবে, এটাই হচ্ছে বিষয়। তো এটাকে সমাধান করে রেজাল্টটা কী হবে বলো। আচ্ছা রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়ের আরও একটা কোশ্চেন আছে, এটা 1 নম্বর দিলাম, 2 নম্বর। আচ্ছা এই কোশ্চেনের আমি একটু অপশনগুলো দিয়ে দিচ্ছি, কারণ এখানে অপশনগুলো থেকে তোমাদেরকে একটা বিষয় জানাইতে হবে, এই কারণে আমি একটু অপশনগুলো দিয়ে দিই। আচ্ছা এই দুইটা আমাকে একটু সিম্পলি তোমরা সমাধান করে বলো। প্রথমটা বলছো হচ্ছে 30, আচ্ছা 30 হইতে পারে। দ্বিতীয়টা কি হবে, দ্বিতীয়টা বলো, আমরা দুইটা অ্যান্সার নিয়ে দুইটা একসাথে সমাধান করব। প্রথমটা 30 বলছো, আমি নাম বলতেছি না যেহেতু তোমরা অনেকেই কমেন্ট করতেছো, নাম বলতে অনেক সময়ের প্রয়োজন এবং অনেকের কমেন্টগুলো দ্রুত উপরে চলে যাচ্ছে, এজন্য আমি নাম বলতেছি না। যাদের অসঙ্গতি মনে হবে আমি তাদেরকে আইডেন্টিফাই করে বলবো, সমস্যা নেই। আচ্ছা বিধান বলছে সবাই ক্যালকুলেটর নিয়ে বসে থাকতে তো প্রয়োজন হবে না, তুমি একটু চেষ্টা করো, দ্রুতই পারবা। বিধান রয় তুমি কনফিডেন্স হারাচ্ছ কেন, শুরুতেই তুমি বলছো যে এত দ্রুত পারবো না, কেন পারবো না ভাই? হ্যাঁ তুমি যদি না বুঝতে পারো তাহলে বলো, এগুলা এত দ্রুত কি, ক্যালকুলেটরের থেকেও আমরা দ্রুত ঠিক করতে পারবো, কারণ ক্যালকুলেটরে তোমার বেস ঠিক করতে করতেই 10 থেকে 15 সেকেন্ড চলে যাবে, ততক্ষণে তুমি অর্ধেক অঙ্ক সমাধান করে ফেলবা। ক্যালকুলেটরের সমাধান করতে গেলে কিন্তু আগে বেস ঠিক করে নিতে হয়, যারা ক্যালকুলেটরের সমাধানের প্রক্রিয়া জানো তাদের জানা থাকার কথা, ওই বেস ঠিক করতে করতেই তোমার এইদিকে অর্ধেক তুমি সমাধান করতে পারবা, যদি তুমি শর্টকাট বা অ্যাকুরেট বা যে নিয়মটা এফেক্টিভ সেটা যদি তুমি জানে থাকো তাহলে তুমি পারবা। বিধান রায় তুমি একটু চেষ্টা করো, পারবা, সমস্যা নেই। আচ্ছা সুমাইয়া বলছো ডি, কার ডি, কোথায় ডি নামে তো এখানে কোনো কিছু পাচ্ছি না। তানসু সুমাইয়া ডি বলতে তুমি কি বুঝাইছো? ও আচ্ছা ডি বলতে এখানকার অ্যান্সারটার কথা বলছো, আচ্ছা ঠিক আছে 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সারের কথা বলছো ডি, আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে। ইকরা উম্মে বলছো এ ডি, এ ডি কোথায়, এ ই আছে, এ ডি না এ ই হবে হয়তো। আচ্ছা সরি এ ই বলছো, ঠিক আছে, হ্যাঁ এ ই, অপশন ডি বুঝেছো, হ্যাঁ বুঝতে পারছি যে আপনি অপশন ডি বুঝেছেন। আচ্ছা আমরা তাহলে এটার অ্যান্সার দিছো তোমরা 30 আর এটার অ্যান্সার দিছো হচ্ছে দ্বিতীয়টা। আচ্ছা একটু বোঝার চেষ্টা করো, এটাতে একটু খেয়াল করবে, এটাতে কিছু বিষয় জানার আছে। এটা একটা সিম্পলি দেখো, আমরা জাস্ট যোগ করে দিব, 2e এর সাথে আমরা কত যোগ করব, 2 যোগ করব। তো ই এর মান কত বলো তো, ই এর মান হচ্ছে 14 আর 2 এ কত হয় 16, তো 16 তো হতে পারবে না, তখন 16 থেকে 16 বাদ দিলে কত হবে 0, আর একবার বিয়োগ গেছে, একবার বিয়োগ গেলে ক্যারি হবে 1, ক্যারি 1 আর 2 কত হবে 3, তো এটা তো ক্যালকুলেটরের আগেই আমাদের পড়ার কথা তাই না, আমরা পারছি। এখন এই জায়গায় দেখো, এই জায়গায় একটা আছে বাইনারিতে, একটা আছে হেক্সাডেসিমেলে। তো আজকের ক্লাসের যোগ শুরু করার সময় আমি তোমাদের কি বলে দিছি বলো তো, সংখ্যা পদ্ধতির মধ্যে কি আলাদা আলাদাভাবে যোগ করা যায় নাকি একই ভিত্তিতে যোগ করতে হয় বলো তো। এখানে যে একটা বাইনারিতে আছে, একটা হেক্সাডেসিমেলে আছে, এখন এই বাইনারি আর হেক্সাডেসিমেলের মধ্যে কি আমি যোগ করতে পারবো নাকি দুইটাকে একই জায়গায় আনতে হবে, একই ভিত্তিতে? আলাদা আলাদাভাবে যোগ সম্ভব নাকি আমাকে অবশ্যই একই ভিত্তিতে আনতে হবে? আমাকে এই কোশ্চেনটার সাথে একটু রেসপন্স করো, এখানে তোমাদের কিছু বিষয় শেখার আছে। আমাকে কি আলাদা আলাদা ভিত্তিতেই যোগ করতে পারবো নাকি আমাকে এটা একই ভিত্তিতে আনতে হবে? একই ভিত্তিতে আনতে হবে। আব্দুল আলিম বলছো যে বেস ঠিক করে নিতে হবে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একই ভিত্তিতে
আনতে হবে বা বেস ঠিক করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো যদি একই ভিত্তিতে আমি আনতে চাই তাহলে আমি দুইটা কাজ করতে পারি। হয় আমি দুইটাকে এই যে 2 ভিত্তি অর্থাৎ বাইনারি করে নিতে পারি, আবার আমি দুইটাকে 16 ভিত্তি অর্থাৎ হেক্সাডেসিমেলে করে নিতে পারি, তাই না? তো এখন কোনটাতে এফেক্টিভ হবে? এখানে কি তুমি বাইনারিতে রূপান্তর করে সমাধান করছো নাকি হেক্সাডেসিমেলে রূপান্তর করে সমাধান করছো? আমাকে এটা বলো দেখি, কে কোন উপায়ে সমাধান করছো? তোমরা কি দুইটা সংখ্যা পদ্ধতির দুইটাকে বাইনারিতে রূপান্তর করে সমাধান করছো নাকি হেক্সাডেসিমেলে রূপান্তর করে সমাধান করছো? আমাকে এটা একটু বলো। হ্যাঁ, একই ভিত্তি, সবাই অ্যান্সার দিছো, বুঝলাম একই ভিত্তি, কিন্তু তুমি সমাধানটা কিভাবে করছো? দুইটাকে কি বাইনারিতে রূপান্তর করে অ্যান্সারটা বের করছো নাকি দুইটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করে অ্যান্সারটা বের করছো? হেক্সাডেসিমেল বলছে হাসিব, ইকরা, জাহিদ, সাথী বলছে হেক্সাডেসিমেল, রবি বলছে হেক্সাডেসিমেল। বাইনারিতে করছে হচ্ছে ইমন। ইমন একটা লেজেন্ডারি কাজ করছে, বাইনারিতে সে রূপান্তর করছে। হ্যাঁ, কম্পিউটারের ভাষা বাইনারি ভাষা, তাই না? মিনহাজ খান করছে হেক্সাডেসিমেলে, আব্দুল আলিম করছে বাইনারিতে। আচ্ছা, বাইনারিতে করলে যে হবে না তা না, তবে এখানে বাইনারিতে করলে আচ্ছা, অধিকাংশ জনই হেক্সাডেসিমেলে করছো। তো যারা হেক্সাডেসিমেলে করছো তারা ফাংশনটা বুঝতে পারছো। দেখো, যারা বাইনারিতে করছো তাদের যে বাইনারিতে করলে হবে না বা হয়নি আমি তেমনটা বলিনি, কিন্তু বাইনারিতে করলে একটু অসুবিধা আছে। কেন? কারণ তুমি যদি অপশনগুলোর দিকে খেয়াল করে দেখো তাহলে অপশনগুলো কিন্তু কিসে আছে? হেক্সাডেসিমেলে। তুমি যদি এই দুইটার বাইনারিতে যোগ করো তারপরও তোমার অপশনগুলোর কোনটা সঠিক উত্তর সেটা বের করার জন্য বা সেটা মেলানোর জন্য কিন্তু তোমাকে ওই যোগফলটাকে আবার হেক্সাডেসিমেলে কনভার্ট করে নিতে হবে। তো আমরা তো হেক্সাডেসিমেলের যোগ শিখছি, তাই না? তো যেহেতু আমি হেক্সাডেসিমেলের যোগ জানি, তাহলে আমি সিম্পলি প্রথমেই কি করে নিব, দুটাকে হেক্সাডেসিমেলে প্রকাশ করে যোগ করে নিব। এতে আমার রেজাল্টটা আমি একবারেই পেয়ে যাব। বুঝাতে পারছি? এই কারণে কোশ্চেনটা দেখার পাশাপাশি পরীক্ষার হলে কিন্তু তোমাকে অপশনগুলো একটু এক নজর দেখে নিতে হবে যে কোন পদ্ধতিতে সমাধান করলে আমি তাড়াতাড়ি সমাধান করতে পারবো। আবার যদি অপশনগুলো বাইনারিতে দেওয়া থাকতো তখন কি আমরা দুটাকে হেক্সাডেসিমেলে করলে সুবিধা হইতো? হয়তো না, হয়তো রেজাল্ট আমি নিয়ে আসতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে আমার প্রসেসটা লং হইতো বা সময় বেশি লাগতো, ভুলও হইতে পারতো। তখন কি করার প্রয়োজন হতো? দুইটাকে বাইনারি করার প্রয়োজন হতো। আশা করি তোমাদের বুঝাইতে পারছি। কোশ্চেনটা খেয়াল করার পাশাপাশি তোমরা পরীক্ষায় অপশনগুলোও খেয়াল করবা। বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কিন্তু এই ছোট ছোট বিষয়গুলোই অনেক ম্যাটার করে। কারণ বিশ্ববিদ্যালয়ে চান্স তোমার কতর মধ্যে হয়? আমরা যদি বিগত বছরগুলোর কথা চিন্তা করি তাহলে তোমার এই 60 থেকে 70 এই মার্কসের মধ্যেই কিন্তু তোমার মোটামুটি সবগুলো সিটে কিন্তু ব্লক হয়ে যায়। অর্থাৎ তুমি যে তোমার থেকে 61 মার্ক পাইছো আর তুমি যে 60 পাইছো, এই 61 থেকে 60-এর ডিফারেন্সে কিন্তু প্রায় 100 সিরিয়ালেরও বেশি, তাই না? এটা তোমরা বাস্তবে ফিল করবা যখন তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রেজাল্টগুলো পাবা। তখন মনে হবে যে আর একটা নম্বর যদি পাইতাম তাহলে হয়তো আমার বিশ্ববিদ্যালয়ের একটা প্লেস আসতো, তাই না? তো এই আফসোসটা যেন করার না লাগে যে আমার 1 নম্বর আর প্রয়োজন ছিল। এই কারণে বিষয়গুলো খেয়াল করে সঠিকভাবে অ্যান্সারগুলো করে আসতে হবে। আর যেগুলোকে আমরা সহজ মনে করি, যেগুলো আমরা মনে করি যে এগুলো আমরা পারবো, সেই জায়গাগুলোতেই কিন্তু আমাদের বেশি বেশি সমস্যা হয়। সমস্যা হয়েছে কি? বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা এটা একটু সমাধানে আসি। সমাধান করে দেখি যে তোমরা যে ডি নাম্বার অ্যান্সারের কথা বলছো, এই ডি নাম্বার অ্যান্সারটা হবে কিনা। আচ্ছা, তাহলে 100কে আমরা কিসে প্রকাশ করে নিব? হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেলে প্রকাশ করে নিলে কত হবে? 4। আমি একটু নিচে দেখাই ওইদিকে। হেক্সাডেসিমেল, এই যে 100, এটাকে যদি আমরা হেক্সাডেসিমেলে প্রকাশ করি তাহলে আমরা সিম্পলি কত পাবো? 4 পাবো। আর এখানে মান দেওয়া আছে কত? এ। তো এর মান 10 আর 4 কত হবে? 14। কিন্তু 14 তো নেওয়া যাবে না। 14 মানে আমরা কি জানি? ই। এখানে আমরা বিয়োগ দিলাম না কেন? কারণ বিয়োগ কখন দিতে হবে? যখন ভিত্তি সমান বা তার থেকে বেশি হবে। তো এই হেক্সাডেসিমেলের ভিত্তি তো 16, এটা 16-র থেকে কম। যখন কম মান হবে তখন তুমি যা পাবা সেটাই হচ্ছে তোমার রেজাল্ট। তো এখানে যেহেতু বিয়োগ যায়নি তার মানে কোনো ক্যারি নেই, আর যেহেতু কোনো ক্যারি নেই তাহলে এটা সরাসরি এখানে বসে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে এই, তো তোমাদের অ্যান্সারটা সঠিক আসছে। তো মোটামুটি বিগত বছরগুলোতে যোগের যে টপিকটা আছে, এই যোগের টপিক থেকে বিশ্ববিদ্যালয়ে এই ধরনের প্রশ্নগুলাই আসছে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে আরেকটা যোগ দিই, এটা বলো দেখি। আচ্ছা, এটার অ্যান্সার যে সমাধান করে সঠিক বলতে পারবা তাহলে আমি বুঝবো যে সে আজকে পুরো ক্লাসটাই বুঝতে পারছে। আচ্ছা, মেঘের আলো বলছে এটা বুঝাই দেন ভাইয়া, এটা বলতে কোনটা? তুমি একটু স্পষ্ট করে বলো, আমি বুঝাই দেব। এটা বলতে কি আগে যেটা বুঝাইলাম সেটার কথাই বলছো নাকি অন্য কোনোটা? আর
আগেরটা বুঝতে না পারলে বলো, আবার বোঝানো যাবে, সমস্যা নেই। আর যারা বুঝতে পারছো তারা এটা সমাধান করো। এটা যারা সঠিক অ্যান্সার দিবে তারা পুরো ক্লাসটা আজকে বুঝতে পারছে, একদম 100% শিওর। ইমন ইসলাম, বেস 3 কেন? আমি বেস 3 দেওয়া কি অন্যায় হয়ে গেছে? রে ইমন ইসলাম, বেস 3 দিয়ে কি আমি খুব অন্যায় করে ফেলাইছি? সাজ্জাদ সাগর বলছো 3000, বাঁধন অধিকারী বলছো 3 কেন? সেটাই, খেলা তো এই জায়গায়, তাই না? মিনহাস খান বলছো 1111, খেলা তো এখানেই। কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, তাহলেই বিষয়গুলা পারা যাবে। আচ্ছা দেখি আর কে কি অ্যান্সার আসে। অনেকেই সঠিক অ্যান্সার দিতে পারছো, যারা বুঝতে পারছো তারা অবশ্যই সঠিক অ্যান্সার দিতে পারছো, কিন্তু 3 কেন এই কোশ্চেনটা করা যুক্তিযুক্ত হয়নি। 3 আমি দিতেই পারি, তাই না? আচ্ছা, তো এখন খেয়াল করো, ইমন ইসলাম বুঝি নাই, বোঝার কথা ছিল ভাই, বুঝো নাই কেন? এখন বোঝার চেষ্টা করো। আমি তোমাদেরকে কি বলছিলাম যে কোনো সংখ্যা পদ্ধতির যোগফল তাদের ভিত্তির সমান বা বেশি হতে পারে না। তো যখন আমি তোমাকে এটা পড়াইছি তখন কি আমি বলে দিছি যে এই নিয়মটা শুধু অক্টাল বা ডেসিমেলের? আমি বলছি কোনো মানে যে কোনো, সেটা হইতে পারে 3, 5, 7, 10, 8, 16, 18, 20, যে কোনোটাই হইতে পারে। বুঝাইতে পারছি? কোনো সংখ্যা পদ্ধতির যোগফল তাদের ভিত্তির সমান বা বেশি হতে পারবে না, তুমি এটা মনে রাখো সিম্পলি। ইমন ইসলাম আরও যারা বলছো যে 3 কেন, তাদেরকে বলতেছি ভালোভাবে শুনো। কোনো সংখ্যা পদ্ধতির যোগফলের যে মান সেটা কখনোই তাদের ভিত্তির সমান বা বেশি হতে পারবে না। এখানে কোনো বলতে যে কোনো ভিত্তির কথাই বুঝাইছে এখানে। তো পরের মান বের করার জন্য আমরা কি জানি, ওই সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। তাহলে এখানে 2 এর সাথে আমরা কত যোগ করে দিব? 1 যোগ করে দিব। তাহলে 2 আর 1 যোগ করলে কত হবে? 3। কিন্তু এখানে কি 3 হতে পারবে? কেন পারবে না? কারণ এখানে বেস কত দেওয়া আছে? 3। এই যে ভিত্তির সমান হয়ে গেছে। আমরা বলছি কোনো সংখ্যা পদ্ধতি যোগের মানগুলো তাদের ভিত্তির সমানও হতে পারবে না, বেশিও হতে পারবে না, সমান হয়ে গেছে। তখন উপায় কি? যোগফল থেকে ভিত্তি বাদ, যোগফলও 3, ভিত্তিও 3, 3 থেকে 3 বাদ দিলে কত হবে? 0 হবে। একবার বিয়োগ গেছে কেরির মান কত পাবো? 1। তাহলে কেরিটা কোথায় চলে আসবে? পাশে। তাহলে 2 আর 1 আবারও কত হবে? 3। 3 থেকে 3 বাদ দিলে আমরা আবারও কত পাবো? 0 পাবো। আবারও একবার বিয়োগ করছি, তাহলে আবারও কেরি 1, 2 আর 1 আবারও 3, 3 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 0। আবার একবার বিয়োগ গেছে, তাহলে কেরি 1। তো এখানে আর কোনো মান নাই, তাহলে কেরির যে মান সেটা বসে যাবে। তাহলে এটার আনসার হচ্ছে 1000। এখন বুঝতে পারছে কিনা বলেন? এখন এই বিষয়টা ক্লিয়ার কিনা? যারা বুঝো নাই বেস 3 কেন হইলো আর এটা কিভাবে সমাধান করব, মিনহাস খান সঠিক অ্যান্সার দিছে 100। আচ্ছা আমরা তো আচ্ছা বুঝতে পারছো সবাই? আচ্ছা আমরা তো মোটামুটি ঘন্টাখানেক প্রায় যোগেই শেষ করে দিলাম। তো যোগের পুরো বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার থাকার কথা। এখন তোমরা কি আজকে বিয়োগ করবা, নাকি আমরা বিয়োগ গুণ ভাগের বিষয়গুলো পরের ক্লাসে আলোচনা করব বলো? আচ্ছা তানভীর বলছো পূর্ববর্তী বিষয়টা আমরা বিয়োগে শিখবো, কারণ পরবর্তী বের করার জন্য +1, পূর্ববর্তী বিয়োগ করার জন্য পূর্ববর্তী পাওয়ার জন্য -1, আর -1 বলতে তো তোমার বিয়োগের ফাংশনগুলো জানতে হবে, তাই না? তো আমরা ধারাবাহিকভাবে বিয়োগে গেলে সেটা শিখবো। এখন হুট করে ওটা বুঝাই দিলে আমাদের পুরো বিষয়টা সিকোয়েন্স নষ্ট হয়ে যাবে। আচ্ছা আমার মনে হয় পরের বিষয়গুলো নেক্সট ক্লাসে আলোচনা করাই ভালো হবে, কারণ বিয়োগ গুণ ভাগকে আজকে আলোচনা করলে প্রায় আরও আধা ঘন্টারও বেশি সময় প্রয়োজন, যদি এফেক্টিভলি আমরা শিখতে চাই। আর যদি এমনিতে বলো তাহলে 5-10 মিনিটেও করায় দেওয়া যাবে, সেটা বিষয় না। আচ্ছা আরমান হোসেন শান্ত বলছো 3 ভিত্তি থেকে 5 ভিত্তিতে রূপান্তর করে না। আমি রূপান্তর করবো না, তুমি রূপান্তর করবা। তুমি সিম্পলি 3 ভিত্তি থেকে প্রথমে 10 ভিত্তিতে যাবা, এরপরে তুমি 10 ভিত্তি থেকে 5 ভিত্তিতে যাবা, তাহলেই তোমার 3 ভিত্তি থেকে 5 ভিত্তি হয়ে যাবে। এখন তুমি এটা রূপান্তর করবা, আমি কেন করব? পরীক্ষাকে আমি দিব? পরীক্ষা তো আমি দিব না, তুমি দিবা, তুমি রূপান্তর করবা। আমি তোমাকে প্রসেস বলে দিলাম। 3 ভিত্তি থেকে 5 ভিত্তিতে আমাদের যাওয়ার উপায় নাই, তখন আমি কি করব? একটু আলাদা পথ অবলম্বন করব। আমি কিন্তু 3 ভিত্তি থেকে 10 ভিত্তিতে যাইতে পারি। কিভাবে? 3টা টাইপ বলছিলাম সংখ্যা পদ্ধতি রূপান্তরে। একটা টাইপ ছিল ডেসিমেল টু আদার্স, টাইপ 1, টাইপ 2 ছিল আদার্স টু ডেসিমেল। এই যে এটা হচ্ছে আদার্স টু ডেসিমেল। এই পদ্ধতিতে আমরা 10 ভিত্তিতে আসবো। এরপরে এই 10 ভিত্তি থেকে আমি আবার 5 ভিত্তিতে যেতে পারবো, এই যে ডেসিমেল টু আদার্স। এই পদ্ধতিতে তুমি পারবা। তুমি এটা সমাধান করে দেখবা যে পারো কিনা। তোমাকে আমি একটা দিচ্ছি, তুমি এটা সমাধান করবা। এই যে 2, 1 এটা 3 ভিত্তিতে আছে, এর 5 ভিত্তিতে মান কি হবে তুমি এটা বের করে আমাকে জানাবা। তুমি সিম্পলি 3 ভিত্তিকে 10 করবা, 10 ভিত্তিকে 5 করবা, তাহলে 3 ভিত্তির মানটাই 5 ভিত্তিতে প্রকাশ হয়ে যাবে। বুঝাতে পারছি?
আচ্ছা, তাহলে আজকে আমরা মোটামুটি অনেকগুলো বিষয় আলোচনা করলাম। একদিনে এত কিছু শিখলে আবার আমাদের মনে থাকবে না। তোমরা এই বিষয়গুলো প্র্যাকটিস করো। আগামী ক্লাস বলতে পরশু দিন তোমাদের ক্লাস টাইমটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি 9টায়। আমি দেখব যে গুচ্ছের পরীক্ষার ডেটটা কিভাবে দিচ্ছে। যদি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ডেটটা খুব কাছে চলে আসে তখন তোমাদের ক্লাসটা প্রতিদিন নেওয়ার চেষ্টা করব। আর যদি আমাদের পরীক্ষার সময়টা বেশি থাকে তখন আমরা একদিন পর পর নিব, তখন আমাদের শেখাটাও এফেক্টিভ হবে, তোমরা প্র্যাকটিস করতে পারবা। কারণ প্র্যাকটিসটা টোটালি তোমাদের উপর, তাই না? আমি যথেষ্ট চেষ্টা করতেছি তোমাদেরকে প্র্যাকটিসে, কারণ আমি ক্লাস শেষে তোমাদেরকে বিগত বছরের কোশ্চেনগুলো কিন্তু কম্পোজ করে আবার পিকচার আকারে দিচ্ছি, সেগুলোর অ্যান্সার জানতে চাচ্ছি। এখন তোমরা যতটুকু আমাদের সাথে কোঅপারেট করবা ততটুকু শিখতে পারবা, তাই না? আর যেহেতু আমাদের পরীক্ষা খুব সন্নিকটে, সেক্ষেত্রে আমাদেরকে একটু মনোযোগী হওয়া বা পড়াশোনায় ফিরে আসাটা কিন্তু উচিত হবে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। আগামী ক্লাস অর্থাৎ বৃহস্পতিবার রাত 9টায় আমরা যে বিয়োগ গুণ ভাগ আছে সেই বিয়োগ গুণ ভাগের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর তোমরা অবশ্যই এই যোগের বিষয়গুলো নিয়ে আবারও প্র্যাকটিস করবা। প্র্যাকটিসের জন্য তোমরা আইসিটি বস অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো। আইসিটি বস অ্যাপসে তোমাদের প্র্যাকটিস অংশের জন্য অনেক কোশ্চেন দেওয়া আছে। ইভেন তোমাদের যে আইসিটি বস বইটা, সেই বইয়ের মোটামুটি অধিকাংশ কোশ্চেনে কিন্তু সেখানে দিয়ে দেওয়া আছে, এক্সামের ব্যবস্থা করা আছে। এভাবে তোমরা এফেক্টিভলি শিখতে পারবে। আর কোনো ধরনের কোনো সমস্যা হলে গ্রুপ আছে তোমাদের, গ্রুপে তোমরা পোস্ট করতে পারো। তোমাদের কোনো কিছু জানার থাকলে সেখানে তোমরা আমার সাথে কমিউনিকেশন করতে পারো। আচ্ছা, দিনে ক্লাস নেওয়া কোনোভাবেই সম্ভব না, কারণ আমাদের অফলাইনে সারাদিন ব্যস্ত থাকতে হয়, রাতে ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। আর রাতের সময়টাই আমাদের জন্য বেটার হবে। তোমরা একটু এই সময়টা ম্যানেজ করে নিও, সমস্যা হবে না আশা করতেছি। আচ্ছা, জাহিদ হাসান বলছো টুস কমপ্লিমেন্টে আমরা যাব। যোগ বিয়োগ গুণ ভাগ শেষ করে আমরা যখন চিহ্নযুক্ত সংখ্যা পড়ব তখন ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট আর কম্পিউটার কোডিংটা আমরা একদিনে শেষ করব। হ্যাঁ, সমস্যা নাই। আর যারা প্রোগ্রামিং অধ্যায়ের কথা বলছো, আরেকটা বিষয় বলে রাখি, অনেকে প্রোগ্রামিং অধ্যায় করানোর কথা বলছো, তো প্রোগ্রামিং অধ্যায়টা কিন্তু আমরা একবার শেষ করছি। তোমরা যারা প্রোগ্রামিং অধ্যায়ে সমস্যা আছে বা প্রোগ্রামিং অধ্যায়টা প্র্যাকটিস করতে চাও, তাহলে তারা আমাদের আগের টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারো। পেজে বা গ্রুপে যদি টিউটোরিয়াল খুঁজে পাইতে অসুবিধা হয় তাহলে তুমি সিম্পলি আইসিটি বস অ্যাপটা ডাউনলোড করবা, তারপরে নেভিগেশন বারে গেলে তুমি ফেসবুক লাইভ ক্লাস অপশনে যাবা। ওই ফেসবুক লাইভ ক্লাস অপশনে গেলে এ পর্যন্ত যতগুলো এরকম লাইভ ক্লাস নেওয়া হয়েছে ফেসবুকে, সবগুলাই কিন্তু ওখানে তোমাদের আপলোড করে দেওয়া আছে। ওখান থেকে তুমি ধারাবাহিকভাবে সবগুলো লাইভ ক্লাস করে নিতে পারবা। অথবা আমার যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নামও দ্য আইসিটি বস, এটা লিখে তুমি ইউটিউবে সার্চ করলেই এর আগের যে প্রোগ্রামিং অধ্যায়, HTML অধ্যায় লাইভ ক্লাসগুলো সেগুলো কিন্তু ওখানে দেওয়া আছে। তো যাদের প্রোগ্রামিং এবং HTML এ খুব বেশি সমস্যা আছে তারা আপাতত ওখান থেকে শিখে নিতে পারো। তবে প্রোগ্রামিং, HTML এই অধ্যায়গুলো আমরা আবারও নতুন আঙ্গিকে নতুনভাবে শেখার চেষ্টা করবো। যেহেতু আমরা তিন অধ্যায় কিন্তু আমি সিলেক্ট করি নাই, আমি গ্রুপে পোল দিয়েছিলাম, তোমরাই কিন্তু 3 অধ্যায়টা সিলেক্ট করছো, এই কারণেই 3 অধ্যায় থেকে শুরু করা হয়েছে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। আবার বৃহস্পতিবার আমরা পরের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, ভালো থাকো, ধন্যবাদ ক্লাসে উপস্থিত থাকার জন্য। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে।